হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাধ্যমিক 2025-এর আলো বা লাইট চ্যাপ্টার ওয়ান শট অঙ্ক দেখব। ঠিক আছে, এখানে আমি মেনলি 7খানা অঙ্ক রেখেছি। এই 7খানা অঙ্কের মধ্যে এই লাইট থেকে যা যা প্রবলেম আছে সমস্ত কিছু আমি ক্লিয়ার করে দেবো, সমস্ত কিছুর কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেবো। একটা অঙ্ক তোমাদের আটকাবে না এখান থেকে। মানে এই অঙ্কগুলো যদি তোমরা করে যাও বা এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো, তাহলে তোমাদের কিন্তু সমস্ত কনসেপ্ট ডেভেলপ হয়ে যাবে। ঠিক আছে, এখানে হাজার হাজারটা অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। আমি 7টা অঙ্কের মধ্যে সমস্ত কিছু কভার করে ফেলেছি। এই 7খানা অঙ্ক রেখেছি, মানে সেভেন। এই 7খানা অঙ্কের মধ্যে আমি এই লাইটে যা যা অঙ্ক হতে পারে সমস্ত কিছু কভার করে দিয়েছি। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের কনসেপ্টের কোয়েশ্চেন রয়েছে। একটা অঙ্ক করলে তুমি বুঝতে পারবে যে এর পেছনে কতখানি কনসেপ্ট রয়েছে, বুঝতে পারলে। এবং এই একটা অঙ্ক যদি তুমি ভালো করে করতে পারো তাহলে কিন্তু এখান থেকে মানে ওই ধরনের কোয়েশ্চেন আর কখনোই তোমার আটকাবে না। তো ভিডিওটা ভালো করে তোমরা দেখো, প্রত্যেকটা জিনিস তোমরা নিখুঁতভাবে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আমি এখানে প্রত্যেকটা জিনিস ডিটেলে এক্সপ্লেন করেছি। হ্যাঁ, কোয়েশ্চেনগুলো আমি একটুখানি স্ট্যান্ডার্ড লেভেলে রেখেছি, যার ফলে কী হবে তোমাদের কি মানে এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা সলভ করতে পারো তাহলে কি ওই ইজি যে কোয়েশ্চেনগুলো সেগুলো আপনি করে ফেলতে পারবে। একটা অঙ্ক তোমাদের আটকাবে না। তো ভিডিওটা পুরোটা ভালো করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে অঙ্কগুলো সলভ করতে হয় অ্যাকচুয়ালি। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কি বলছে। বলছে একটি অবতল দর্পণ, তোমরা নিশ্চয়ই জানো অবতল দর্পণ কি, কেমন দেখতে হয়, তাই তো। বলছে অবতল দর্পণের সম্মুখে 50 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব। তাহলে 50 সেন্টিমিটার দূরত্বে কি একটা বস্তু, মানে বস্তু রাখা রয়েছে। বলছে বস্তুর প্রতিবিম্ব দর্পণটির ঠিক পেছনে 2 মিটার দূরত্বে গঠিত হলো। এখানে ভালো করে দেখো, অবজেক্টের যে ডিস্ট্যান্স মানে বস্তুর যে ডিস্ট্যান্স সেটা কিন্তু সেন্টিমিটারে বলেছে, মানে ইউনিটটা কিন্তু আলাদা রয়েছে এখানে, তাই না। এর ইউনিটটা কি মিটারে রয়েছে, এর ইউনিটটা কিন্তু সেন্টিমিটারে আছে। তাহলে কি করতে হবে, প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ইউনিট সেম রাখতে হবে। ক্লিয়ার হয়েছে। কি আমাদের কী বের করতে বলেছে, বলছে দর্পণটির ফোকাস দূরত্ব মানে এফ এবং বক্রতা ব্যাসার্ধ মানে আর, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে একটা কোশ্চেন আমাদের তুমি দুটোই জিনিস বুঝতে পারবে, ফোকাস দূরত্ব কী করে বের করব এবং তার থেকে আমরা বক্রতা ব্যাসার্ধ কী করে বের করব। ক্লিয়ার হয়েছে। তাহলে অবতল দর্পণ যে অঙ্কটা বলেছে সেটা ছবি ভালো করে রাখো, কি বলছে সেটা তুমি তাহলে বুঝতে পারবে। ওকে, তাহলে অবতল দর্পণ ঠিক এরকম দেখতে হয়। এই ভেতরের যে কার্ভ সারফেসটাকে বলে আমরা অবতল সারফেস বা অবতল মানে প্লেন বলা হয়ে থাকে। ওকে, এটা তোমার প্রধান অক্ষ টানলাম, এটা কি তোমার মেরু, এটা তোমার মেরু। ওকে, আচ্ছা বুঝলাম। তাহলে এটা মিরর এম প্রাইম দিয়ে দিলাম। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কী হতো, এই যে বাইরের যে সারফেসটা সেটা তোমার প্লেন হতো, মানে সেটা রিফ্লেক্টিং প্লেন হতো। আর অবতলের ক্ষেত্রে কি ভেতরের সারফেসটা মানে বাটির ভেতরটা হচ্ছে তোমার রিফ্লেক্টিং প্লেন, বুঝতে পারলে। আর বাইরেরটা কি কোটেড করা রয়েছে, সিলভার কোটেড হতে পারে, যে কোনো যেটা কোটিং করা আছে। ওকে, তাহলে যেটা রিফ্লেক্টিং প্লেন মানে ভেতরটা যদি রিফ্লেক্টিং প্লেন হয় তাহলে সেটাকে বলে আমরা অবতল দর্পণ। আর বাইরেটা যদি রিফ্লেক্টিং প্লেন হয় এবং ভেতরটা যদি কোটেড করা থাকে তখন সেটাকে বলা হয়ে থাকে উত্তল দর্পণ। ক্লিয়ার হয়েছে। আচ্ছা বুঝলাম। এবার আমি জানি না ফোকাস কোথায় রয়েছে, কোথায় বক্রতা কেন্দ্র রয়েছে, তো আমরা সেটাই বের করব, ফোকাস কোথায় রয়েছে, বক্রতা কেন্দ্র কোথায় রয়েছে। তো আমি জাস্ট ইমাজিন করছি যে অবজেক্টটা এইখানে রয়েছে, জাস্ট আমি ইমাজিন করলাম অবজেক্টটা এখানে রয়েছে, যারা ইয়েটা পি কিউ বলছে, এটা তোমার কি অবজেক্ট মানে বস্তু। ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে অবজেক্টটা এটা কতখানি ডিস্টেন্সে রয়েছে দেখো বলে দিয়েছে 50 সেন্টিমিটার। এই দূরত্ব তুমি কী করে মেজার করবে বলো তো, তুমি মেজার করবে সবসময় এই যে মেরুটা, এই মেরু থেকে ডিস্টেন্সটা মেজার করবে। যে কোনো কিছু মেজার যখন করবে তুমি মেরু থেকে মেজার করবে, মানে মেরু থেকে তুমি যাবে। তাহলে মেরু থেকে যে ডিস্টেন্সটা এখান থেকে এইটুকুনি, এটা তোমার বলে দিয়েছে এটা কি, এটাকে আমরা ইউ দিয়ে লিখে থাকি, অবজেক্ট ডিস্টেন্সকে আমরা ইউ দিয়ে লিখি, সেটা বলেছে 50 সেন্টিমিটার। ওকে, এবার দেখো ইমেজ কোথায় উৎপন্ন হয়েছে, বলছে বস্তুর প্রতিবিম্ব দর্পণটির পেছনে উৎপন্ন হয়। তাহলে এইখানে তোমার ইমেজ উৎপন্ন হয়েছে, সাপোজ এইখানে তোমার ইমেজ উৎপন্ন হয়েছে। এই পরে আমি দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই রশ্মি দিয়ে দেখতে পারো কি করে এখানে ইমেজ উৎপন্ন হয়। হ্যাঁ, আমি পুরো সলিউশন যখন হয়ে যায়, ফোকাস দূরত্ব যখন বেরিয়ে আসবে, বক্রতা কেন্দ্র যখন বেরিয়ে আসবে, তখন আমরা নিজে থেকে বুঝতে পারবো যে হ্যাঁ কেমন হবে মানে ইমেজটা, সাইজ কেমন হবে, হাইট কেমন হবে, কোথায় উৎপন্ন হবে, সব কিছু আমরা বুঝতে পারবো, চাপ নেই। তো এইখানে ইমেজটা তোমার উৎপন্ন হয়েছে। ক্লিয়ার হলো। এটা কিন্তু মানে দর্পণটার পেছনে, তার মানে কি এটাকে পর্দায় ফেলা যাবে না, এটা কি এটা অসৎ প্রতিবিম্ব, এটা তোমার ইমেজ।
এটা কি অসৎ প্রতিবিম্ব, এটাকে পর্দায় ফেলা যাবে না। ক্লিয়ার হয়েছে? এবং এই যে হাইট মানে ডিস্টেন্সটা, এটা তোমার বলে দিয়েছে 2 মিটার, এটাকে আমরা ভি দিয়ে লিখে থাকি। ওকে, এই যে মেরু থেকে যে ইমেজটার ডিস্টেন্স, সেটাকে আমরা ভি দিয়ে লিখে থাকি, সেটা কত বলে দিয়েছে তোমার? 2 মিটার বলে দিয়েছে। তাহলে আমি এখনই বললাম মিটারকে তোমাকে কী করতে হবে? সেন্টিমিটারে নিয়ে আসো, যখন একটাতে নিয়ে চলে আসো। তাহলে 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তাহলে এখানে ভি ইকুয়াল টু কত বলেছে তোমার? 2 মিটার। তাহলে তুমি এখানে লিখবে 200 সেন্টিমিটার। এই যে আমি জিনিসটা লিখেছি না, ভি ইকুয়াল 2 সেন্টিমিটার, এটা পুরোপুরি এখনও সঠিক নয়। এখানে ইউ ইকুয়াল যে আমি 50 সেন্টিমিটার লিখেছি, এটাও সঠিক নয়। এখানে চিহ্নের যে নিয়ম, সেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা আমি আসছি, চাপ নেই। তাহলে অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক, তার ক্ষেত্রে একটা সমীকরণ রয়েছে। সেই সমীকরণটা কি? এটা বলছে 1/v প্লাস 1/u দ্যাট ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এখানে কোনটা কি নিশ্চয়ই তোমরা জানো। এই যে ভিটা লিখেছি, ভিটা তোমার ইমেজ ডিস্টেন্স, যেটাকে আমরা ভি দিয়ে লিখি, ভি মানে ইমেজ ডিস্টেন্স। ওকে, ইউটা কি? তোমার অবজেক্ট ডিস্টেন্স, আর এফটা কি? তোমার ফোকাস ডিস্টেন্স। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এবার দেখো, জিনিসটা বুঝতে হবে। এই যে এখানে ইউ লিখলাম, ভি লিখলাম, এফ লিখলাম, এগুলোকে চিহ্নের নিয়ম অনুসারে প্লাস মাইনাস হবে। এরা কেমনভাবে বোঝো? একদম সিম্পলভাবে আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। এটা মানে দুটো নিয়ম আছে, দুটো নিয়ম দিয়ে বুঝতে পারি আমরা। আমি জাস্ট সিম্পলটাই বলছি আমি। দেখো, এটাকে তুমি তোমার অরিজিন, আমরা অ্যাক্সিস সবাই জানি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তাই তো? যদি তুমি 2 ডাইমেনশনাল দেখো, তাহলে এক্স অ্যাক্সিস, এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা তোমার ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার হয়েছে? এটা কি? এটা তোমার অরিজিন। এবার আমরা কি জানি? অরিজিন থেকে যদি ডান দিকে যাওয়া যায়, তাহলে সেটাকে বলি পজিটিভ এক্স অ্যাক্সিস। দিস ইজ আওয়ার নেগেটিভ এক্স অ্যাক্সিস, দিস ইজ আওয়ার নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। এবং অরিজিন থেকে যদি বাঁ দিকে আসি, তাহলে আমরা বলি নেগেটিভ। সিমিলারলি অরিজিন থেকে যদি ওপরের দিকে যায়, তাহলে পজিটিভ বলি, অরিজিন থেকে নিচের দিকে আসলে নেগেটিভ বলি। এটাই নিয়ম। ধরো তুমি মেজার করো সবসময় কি, এই যে মেরুটা মানে এটা তোমার অরিজিন থেকে তুমি মেজার করবে। তুমি যদি অরিজিন থেকে ডান দিকে যাও, তাহলে তুমি সাইনটা পজিটিভ দেবে। যদি অরিজিন থেকে বাঁ দিকে আসো, তাহলে সাইনটা তুমি নেগেটিভ দেবে। এবং যদি তুমি মেজারমেন্ট এরকম করো যে অরিজিন থেকে ওপরের দিকে আসছো, তাহলে সেটা পজিটিভ হবে। আর অরিজিন থেকে যদি নিচের দিকে আসো, তাহলে সেটা নেগেটিভ হবে। ক্লিয়ার হয়েছে? এখানে অরিজিনটা আমাদের কি হবে? এখানে পোল হবে। মেজারমেন্টটা সবসময় পোল থেকে হবে, এইটা মাথায় রাখতে হবে। মেজারমেন্ট সবসময় কোথা থেকে হবে? পোল থেকে হবে, মানে এইখান থেকে তোমার মেজারমেন্টটা হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এইখান থেকে তোমার মেজারমেন্টটা হবে, এটা তোমার পোল। ওকে, তাহলে এই পোল থেকে তুমি যদি ডান দিকে আসো, তাহলে তুমি বলবে ভাই পজিটিভ, কারণ ডান দিকে গেলে পজিটিভ বললাম। আর বাঁ দিকে আসলে কি বলি আমরা? নেগেটিভ বলি। আর উপর দিকে গেলে পরে পজিটিভ, নিচের দিকে নামলে নেগেটিভ। ওকে, আরেকটা নিয়ম রয়েছে, যে নিয়মটা অ্যাকচুয়াল নিয়ম, হ্যাঁ, এটাও পারফেক্ট মানে কারেক্ট নিয়ম, কোনো ভুল নেই। নিয়মটা কি বলে আমি একটুখানি বলে দিচ্ছি জাস্ট। ধরো এই যে অবজেক্টটা রেখেছো তুমি, অবজেক্ট থেকে কি রশ্মি আসছে, এখানে তো তুমি রিফ্লেকশনের জন্য সব কিছু দেখতে পাচ্ছ। যেখানে আমি ধরো কম্পিউটার দেখছি বা ল্যাপটপ দেখছি, আমি জলের বোতল দেখছি, কি করে দেখতে পাচ্ছি? এই লাইটের রিফ্লেকশনের জন্য দেখতে পাচ্ছি, রাইট? তো এইখান থেকে লাইট বেরোচ্ছে সাপোজ, তো রশ্মি এদিকে যাচ্ছে। এইবার রশ্মি যেই দিকে যাচ্ছে, তুমি যদি সেই দিকে মেজার করো, তাহলে সেটা পজিটিভ হবে। বাট মেজারমেন্টের কোথা থেকে হবে? ওই প্রথমেই বললাম মেরু থেকে হবে, এইটা মাথায় রাখতে হবে। ধরো তুমি এদিক থেকে এদিকে আসছো, মানে এদিক থেকে এদিকে রশ্মিটা আসছে, বাট তুমি এখান থেকে মেজার করছো দেখো এই দিক বরাবর, তাহলে তুমি দেখছো রশ্মিটা কোন দিকে আসছে? এই দিক বরাবর। বাট তুমি মেজার করছো দেখো উল্টো দিকে, রশ্মির অপোজিট দিকে, তাহলে এটা কি হবে? সেটা নেগেটিভ সাইন দেবে। ক্লিয়ার হয়েছে? এবং দেখো রশ্মিটা কিন্তু এই আসলো, আবার ইমেজটা এদিকে হয়েছে, তার মানে কি রশ্মিটা আবার এদিক বরাবর যাচ্ছে, তাই না? তাহলে ইমেজের দিকে রশ্মি যাচ্ছে, তাহলে কি তুমি বলবে যে ভাই আমি তাহলে পোল থেকে মেজার করবো, তাহলে পোল থেকে তুমি অবজেক্ট ইমেজের দিকে মেজার করছি, হ্যাঁ রশ্মিও সেই দিকে যাচ্ছে, তাহলে রশ্মি যেই দিকে যাচ্ছে আমি সেই দিকেই মেজার করছি, তাহলে সেটাকে তুমি পজিটিভ বলবে। ক্লিয়ার হয়েছে? এইটা অ্যাকচুয়াল নিয়ম। ওকে, বাট আমরা যেটা বললাম সেটা কোনো ভুল নয় এটার ক্ষেত্রে। মানে অরিজিন থেকে ডান দিকে আসলে পজিটিভ, বাঁ দিকে আসলে নেগেটিভ, ওপরে গেলে পজিটিভ, নিচে গেলে নেগেটিভ, কোনো অসুবিধা নেই। ওকে, মানে মিররটা যদি চেঞ্জ করে দেওয়া হয় না, তখনই গন্ডগোলটা হয়ে যায়। এর জন্য এই রশ্মির যে নিয়মটা, এটাকে আমরা মানে পারফেক্ট আইডিয়াল নিয়ম হিসেবে ধরে থাকি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা সাধারণত মিররকে এইভাবেই
এঁকে থাকি, অসুবিধা তার জন্য হয় না। যাই হোক, তাহলে ক্লিয়ার হয়েছে। তাহলে এইখানে দেখো, এবার এইখানে তুমি কি বলবে তাহলে, যে ইউটা কত, এখান থেকে এইদিকে 50 সেন্টিমিটার, ফাইন, মানলাম। বাট তোমার মেজারমেন্টটা কী হবে, পোল থেকে হবে, এই মেরু থেকে কোন দিকে আসছো দেখো, বা দিকে, তাহলে তোমার সাইনটা কী হবে, নেগেটিভ। দিস ইজ ইম্পর্টেন্ট। এবং ভি ইকুয়াল টু দেখো কি 200 সেন্টিমিটার, রাইট, 200 সেন্টিমিটার, এইটুকুনি নর্মাল, ঠিক আছে, বইতে বলে দিই, অসুবিধা নেই। বাট পোল থেকে যে ইমেজের ডিস্টেন্স তো মেজার করছে, এটা কোন দিকে, ডান দিকে না, তাহলে পজিটিভ হবে, বুঝতে পারলে, এটা ইম্পর্টেন্ট। এবার এই দুটোকে তুমি এখানে পুট করে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি দেখো বলছি, তাহলে এইখানে তাহলে ভি এর মান তুমি পুট করবে, ভি কত বলেছে দেখো 200, প্লাস রয়েছে 200 হলো, ইউ কত বলেছে -50, দ্যাট ইজ ইকুয়াল টু 1/f। ওকে, এটাকে তুমি সিম্পলিফাই করো, তাহলে এখানে 1/200 মাইনাস 1/50 ইকুয়াল টু 1/f। এটাকে তুমি লসাগু করলে পরে 200, এখানে 1 মাইনাস এখানে 4 ইকুয়াল টু 1/f। তাহলে এখানে থাকছে কত দেখো, -3/200 ইকুয়াল টু 1/f, অর f ইকুয়াল টু -200/3। এটা কাটাকাটি করলে একটা ভ্যালু তুমি পাবে, এটা কাটাকাটি করলে কত ভ্যালু আছে, 200 ভাজিত 3, মানে 66.666 চলছে, মানে এরকম। সুতরাং এফ ইকুয়াল টু -66.67, আমি 2 ডিজিট পর্যন্ত নিলাম। ওকে, এত সেন্টিমিটার। বোঝো জিনিসটা থেকে, প্রত্যেকটা জিনিসের যে ইয়েটা ইম্পর্টেন্ট সেটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এইখানে দেখো এই নেগেটিভ সাইনটা কী রিপ্রেজেন্ট করছে, প্রথমে সেটা বোঝো। আমি একটাকেই বললাম যে পোল থেকে যদি বাদিকে মেজার করি তাহলে নেগেটিভ হবে, তাহলে ফোকাসটা এখান থেকে তুমি বুঝতে পারছো যে ফোকাসটা কোন দিকে রয়েছে, দেখো তো পোলের ঠিক বাদিকে না, কারণ কি বাদিকে মেজার করলে তুমি নেগেটিভ পাবে, তার মানে ফোকাসটা বাদিকে রয়েছে। কতখানি বলেছে ভ্যালুটা এবার, 66.67 সেন্টিমিটার, বাট অবজেক্টটা দেখো 50 সেন্টিমিটার, তার মানে কি ফোকাস দূরত্বটা বেশি। তাহলে সাপোজ কনসিডার করে নাও ফোকাসটা এইখানে রয়েছে তোমার ফোকাস। ওকে, এইটা তোমার ফোকাস। এইবার তোমরা কিন্তু পড়েছো এই জিনিসটা, ফোকাস আর মেরুর মধ্যে যদি কোনো অবজেক্ট রাখো, তার যে ইমেজটা উৎপন্ন হবে সেটা কি অসৎ প্রতিম উৎপন্ন হবে এবং বিবর্ধিত হবে, বস্তু অপেক্ষা আকারে বড় হবে, তাই না, এবং সমশীর্ষ হবে। দেখো তাই কিন্তু আমি এঁকেছি। এবার আমি যদি এটাকে রশ্মির নিয়ম থেকে, মানে যে তোমরা রশ্মি এঁকে এঁকে দেখাও যে এখানে ছবি উৎপন্ন হয়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, চাপ নেই, এখানে হবে কি হবে না সেটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি একটা থেকে অনেক কিছু তোমাদের পড়া হয়ে গেল। এইখান থেকে আরেকটা জিনিস বুঝে নাও, তাহলে ফোকাস যদি এখানে উৎপন্ন হয়, তাহলে বক্রতা ব্যাসার্ধ কোথায় হবে, মানে বক্রতা কেন্দ্র কোথায় হবে, কারণ ফোকাসের দ্বিগুণ বক্রতা ব্যাসার্ধ হবে, তাই নয় কি, তাহলে এইটা তোমার বক্রতা ব্যাসার্ধ। কারণ আমরা কি জানি, আর ইকুয়াল টু 2 × f, যে ফোকাস হবে, ফোকাস ডিস্টেন্স তার ডবল করলে পরে তুমি বক্রতা ব্যাসার্ধ পেয়ে যাবে, বুঝতে পারলে। তাহলে এখানে তুমি ফোকাস মানে এখানে তুমি ফোকাস পেয়ে গেছো, তাহলে তুমি বক্রতা ব্যাসার্ধ ক্যালকুলেট করে দাও, সুতরাং 2 × f। তাহলে 2 × f এর মান কত দেখো, -66.67, এত সেন্টিমিটার। এটা যদি গুণ করি আমরা, তাহলে কত পাবো আমরা, এটাকে গুণ করলে পরে 66.67 × 2, 133 মানে -133.34, এত সেন্টিমিটার। এটা তোমার বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার হয়েছে? তাহলে বক্রতা ব্যাসার্ধ নেগেটিভ সাইডে কী রিপ্রেজেন্ট করছে, যে পোলটার বাদিকে উৎপন্ন হয়েছে, বুঝতে পারলে। আচ্ছা, এবার দেখো যেটা বলছিলাম আমি, মানে এখান থেকে তুমি কি বুঝতে পারলে, এখান থেকে বুঝতে পারলে যে জাস্ট আমি কি করে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধ বের করতে পারি। ফোকাস দূরত্ব জানলে তুমি বক্রতা ব্যাসার্ধ বের করতে পারবে, তাই তো। তোমাকে এরকম কোশ্চেন করতে পারো, তুমি নিজে কোশ্চেন বানাও, অসুবিধা কিছু নেই। সাপোজ একটা কোশ্চেন তুমি বানাচ্ছ, এরকমভাবে একটা কোশ্চেন তুমি বানাচ্ছ, তোমাকে কোনো একটা দর্পণের, অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক, ফোকাস দূরত্ব তোমার বলে দিই। সাপোজ সেটা আমি বললাম, আমি একটা সিম্পলেস্ট ভ্যালু নিচ্ছি, 50 সেন্টিমিটার ধরলাম। তোমাকে বললো আর এর ভ্যালু বের করো, আর বক্রতা ব্যাসার্ধ। তুমি ভাই রিলেশন জানো কি, নাকি আর ইকুয়াল টু 2 × f। তাহলে এখানে 2 × f এর মান কত, 50, তাহলে 100 সেন্টিমিটার, বুঝতে পারলে। তাহলে ফোকাস দূরত্ব জানলে তুমি বক্রতা ব্যাসার্ধ বের করতে পারবে। তাহলে এখান থেকে আলাদা করে প্রশ্ন করানোর কোনো মানেই নেই, কারণ সূত্র জানলে তুমি প্রশ্ন করতে পারবে। একদম ইজি কোয়েশ্চেন এটা,
জাস্ট একটা সূত্র জানবে, তুমি ভ্যালু পুট করে দেবে, তোমার আনসার চলে আসবে, তাই তো? একদম ইজি কোয়েশ্চেন। তাহলে এই ধরনের কোয়েশ্চেন বারবার করি কিন্তু কোনো দরকার মানে লাভ নেই, তাই না? কারণ এগুলো তোমরা ইজিলি করতে পারবে। এখান থেকে উল্টো করে বলতে পারতো যে আর এর ভ্যালু বলে দিল, এফ এর ভ্যালু বের করলো, তাহলে কি এফ ইজিক্যাল টু r/2 হবে। সবসময় মনে রাখবে এটা যে ভাই ফোকাস এখানে যদি থাকে, বক্রতা ব্যাসার্ধ এখানে হবে, বুঝতে পারলে? মানে বক্রতা ব্যাসার্ধটা কী হবে, মানে ফোকাসের দ্বিগুণ করলে বক্রতা ব্যাসার্ধ তুই পাবে, বুঝতে পারলে? ফোকাসের দ্বিগুণ করলে তুই বক্রতা ব্যাসার্ধ পাবে, বক্রতা ব্যাসার্ধটা বড়। আচ্ছা, বুঝলাম। এবার এখান থেকে রশ্মির নিয়ম থেকে মানে রশ্মি মানে একে আমি বুঝিয়ে দিই কী করে ইমেজটা এখানে উৎপন্ন হয়। এইখানেই হয়ে যাবে, ঠিক আছে? এইখানে আমি জাস্ট হালকা করে দেখিয়ে দিচ্ছি। আমি এটা তোমার কোটেড রয়েছে, ওকে? সাপোজ এটা তোমার ফোকাস, আমি ছোটো করে দিচ্ছি, এটা ফোকাস, এটা তোমার বক্রতা ব্যাসার্ধ, ওকে? এইখানে ধরো অবজেক্টটা রয়েছে, তাহলে প্রথমে তুমি একটা কী দেবে? প্রথমে তুমি একটা নাও, এটা সমান্তরাল রশ্মি নাও, সমান্তরাল রশ্মি নিলে কী হবে, সেটা ফোকাস দিয়ে যাবে, তাহলে ফোকাস দিয়ে এটা পাস করে গেল, ফোকাস দিয়ে পাস করে গেল। এবার তোমার চোখ কি বলবে? তুমি যদি এখানে চোখ রাখো, তোমার মনে হবে ও আচ্ছা রশ্মিটা তাহলে এদিক দিয়ে বেরিয়ে আসলো, এদিক দিয়ে বেরিয়ে আসলে মনে হবে তোমার রশ্মিটা। ক্লিয়ার হয়েছে? আরেকটা তুমি রশ্মি নাও, আরেকটা রশ্মি নাও, সেটা কী করলে তুমি এই যে বক্রতা কেন্দ্রে পাঠিয়ে দিলে, তাহলে এই গেল এই বক্রতা, সরি একটু মিস্টেক হয়ে গেল, ঠিক আছে? এই বক্রতা কেন্দ্র দিয়ে পাঠিয়ে দিলে, তোমার চোখ কী মনে করবে? তোমার চোখ মনে করবে ভাই রশ্মি তো ভাই এদিক থেকে আসলো, যেন এদিক থেকে রশ্মিটা বেরিয়ে আসলো, বুঝতে পারলে? তাহলে কি এরা একটা জায়গা থেকে কাট করবে, এরভাবে কাট করবে একটা জায়গা থেকে, যেখানে কাট করবে সেই কাটিং পয়েন্টটাই তোমার কি ইমেজ উৎপন্ন করবে। তাহলে এখানে একটা ইমেজ উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো অবজেক্টটা ছোটো ছিল, বাট ইমেজটা কতটা বড় এবং সমশিষ্য, আমরা তো তাই করেছি ভাই। তার মানে কি সমশিষ্য, এর যদি প্রকৃতি বলতে বলে ইমেজটা, নেচারটা কী হবে দেখো, সমশিষ্য, মানে যেদিকে অবজেক্ট ছিল সেই দিকেই ইমেজটা গঠিত হয়েছে। ফাইন, বুঝলাম। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে তোমার পর্দায় ফেলা যাবে না, তার মানে কি অসৎ প্রতিবিম্ব, কারণ দর্পণের ভেতরে উৎপন্ন হয়েছে। যেরকম তুমি তো আয়নার সামনে গিয়ে দাঁড়ালে, তোমার ছবিটা কিন্তু পর্দায় ফেলা যাচ্ছে না, আয়নার ভেতরে রয়েছে, তাই নয় কি? সেটাকে বলে অসৎ প্রতিবিম্ব, যেটাকে পর্দায় ফেলা যাবে না। ক্লিয়ার হয়েছে? এবং বিবর্ধিত মানে কি বস্তু অপেক্ষা আকারে বড়। এইবার এই বিবর্ধন কথাটা বললাম, এর সূত্র তোমরা জানো, এখান থেকে তুমি কতখানি বিবর্ধিত হয়েছে সেটাও বের করতে পারবে। কী করে বের করবে সেটা একটুখানি বলে দিই, তাহলে কি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। দেখো বিবর্ধন বলছে এম ইকুয়াল টু, বিবর্ধন মানে কি? বিবর্ধন মানে তোমাকে বুঝতে হবে অবজেক্টের যে হাইট সাইজ, তার থেকে ইমেজের হাইটটা কি বড়, ইন জেনারেল যদি বড় হয়। তার মানে কি তুমি কীভাবে লিখবে? তাহলে তুমি জাস্ট ইমেজের হাইট লিখবে, মানে ইমেজের সাইজ বলতে পারো বা হাইট বলতে পারো, দৈর্ঘ্য বলতে পারো। যেহেতু আমরা বিবর্ধন আমাদের শুধুমাত্র রৈখিক বিবর্ধন রয়েছে, তাই আমরা কি দৈর্ঘ্য বলবো। তাহলে ইমেজের দৈর্ঘ্য ডিভাইডেড বাই অবজেক্টের দৈর্ঘ্য, বুঝতে পারলে? তাহলে এখান থেকে তুমি দেখো একটুখানি ভালো করে বোঝো। তাহলে আই কালে তুমি কী লিখবে? এম ইন্টু ও। ধরো সাপোজ এম এর ভ্যালু আমি বললাম 2, বিবর্ধনটা কত 2 বললাম। তোমার অবজেক্টের হাইট তোমার বললে সাপোজ 4, তাহলে ইমেজ কত হবে দেখো 2 গুণ 4, তাহলে 8 হচ্ছে। তাহলে ইমেজটা কি বিবর্ধিত হয়ে গেল, বড়, বেশি, ম্যাগনিফাই হলো, তাই না? ম্যাগনিফাই করে ফেললাম আমি, ওই যে আমরা আতস কাজ বলি না, ম্যাগনিফাই গ্লাস। তাহলে ম্যাগনিফাইং গ্লাস মানে কি, সেখানে বিবর্ধন হচ্ছে, মানে তোমার অবজেক্টের যে মানে সাইজটা তার থেকে কি বড় দেখছি আমরা, তাই না? যেরকম আমরা দেখবে ছোটোবেলায় বিবর্ধন মানে আতস কাজ নিয়ে কি বইয়ের সামনে রাখতাম, পাতার মানে লেখাগুলোকে অনেক বড় বড় লাগতো, তাই না? সেই জিনিসটা বিবর্ধন। তার মানে কি বিবর্ধন মানে অবজেক্ট মানে ইমেজের দৈর্ঘ্য ডিভাইডেড বাই অবজেক্টের দৈর্ঘ্য। ক্লিয়ার হয়েছে? এইখান থেকে তুমি মনে রাখতে পারো ভাই বিবর্ধন বলছে মানে বড় হবে, তাহলে ইমেজের হাইটটা বড় হওয়া দরকার, মানে জাস্ট ডেফিনেশন অনুসারে ইমেজের হাইটটা বড় হওয়া দরকার। সেটা কি তাহলে অবজেক্টের যে হাইট হবে তার সঙ্গে এমতে মাল্টিপ্লাই করে দেবো। ক্লিয়ার হয়েছে? এবং আমরা ক্যালকুলেশন করে আরেকটা জিনিস পাই, সেটা কি এটি ইকুয়াল টু ইমেজ ডিস্টেন্স ডিভাইডেড বাই অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স ডিভাইডেড বাই অবজেক্ট ডিস্টেন্স, এটা আমরা পাই। বুঝতে পারলে? তাহলে এইখান থেকে দেখো তুমি বিবর্ধন বের করতে পারো, কারণ তুমি কি জানো, তাহলে এম ইকুয়াল টু ভি মানে তুমি জানো 200, আর ইউ তোমার জানো 50, তাহলে এটা কাটাকাটি করলে 4 হবে।
সুতরাং এম ইকুয়াল টু 4। তার মানে কি বুঝতে পারছো, যে অবজেক্টটার যে দৈর্ঘ্য তার কি 4 গুণ বড় তোমার ইমেজ উৎপন্ন হবে। অবজেক্টটা যদি ধরো 50 সেন্টিমিটার হয়, তাহলে সাপোজ আমি কথার কথা বলছি, হাইটটা যদি সাপোজ 50 সেন্টিমিটার হয়, 2 সেন্টিমিটার হোক না কেন, তোমার ইমেজটা হবে 2 সেন্টিমিটার হলে তার 4 গুণ, মানে 2 গুণ 4 মানে 8 সেন্টিমিটার হবে তার হাইটটা, দৈর্ঘ্যটা। বুঝতে পারলে? তাহলে একটা জায়গা থেকে তুমি কত কিছু বুঝতে পারলে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা দেখো বিবর্ধিত, কিন্তু কত গুণ বিবর্ধিত? 4 গুণ বিবর্ধিত, আমাদের যে কোশ্চেনে যা বলেছে সেই অনুসারে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই প্রশ্ন থেকে তুমি ফোকাস দূরত্ব বের করতে শিখলে, সমীকরণ থেকে মানে দর্পণের সমীকরণ থেকে বক্রতা ব্যাসার্ধ বের করতে শিখলে এবং বিবর্ধন শিখে গেলে। ক্লিয়ার হয়েছে? কোশ্চেন তোমাকে বানাতে হবে, হ্যাঁ, কোশ্চেন নিজের ভেতরে তৈরি করতে হবে, তবে তুমি কোশ্চেন করতে পারবে। ঠিক আছে? এক গাদা করছো কোশ্চেন করে লাভ নেই, কিন্তু ভেতরে কোশ্চেন বানাও নিজের মধ্যে। নেক্সট কোশ্চেন দেখো, এটা একটা বিবর্ধনের কোশ্চেন। বলছে একটি উত্তল দর্পণে, হ্যাঁ, একটি বস্তুর 1/9 গুণ আকারের প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এখানে কত গুণ বলেছে? 1/9 গুণ, সরি 1/9 নয়, 1/n গুণ। বলছি দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর হলে বস্তুর দূরত্ব কত? তাহলে বক্রতা ব্যাসার্ধ বলে দিয়েছে, বস্তুর দূরত্ব মানে ইউ আমাদেরকে বের করতে হবে। বুঝতে পেরেছো কোশ্চেনটা? বুঝতে পেরেছো? আমি বুঝিয়ে দিচ্ছি, চাপ নেই। ধরো এরকম, তাহলে যেহেতু উত্তল দর্পণ বলেছে, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি ছবিটা এরকমভাবে আঁকো। মানে কি, এটা তোমার কোটিং রয়েছে, এম প্রাইম, মানে কি এইটা তোমার রিফ্লেক্টিং প্লেন, ঠিক আছে? তাহলে এইখানে ধরো তোমার অবজেক্টটা রয়েছে, তাহলে এবার ইমেজটা কী করে উৎপন্ন হবে? দেখো আমি ইমেজ কী করে উৎপন্ন সেটা দেখিয়ে দিই। সাপোজ আমি ধরলাম এইখানটা তার ফোকাস আর এইখানটা তার বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র। ওকে, যখন তুমি ইমেজ উৎপন্ন করো তখন কীভাবে করবে? রশ্মি টানবে। এই একটা সমান্তরাল রশ্মি পাঠালে তুমি কী হবে? সমান্তরাল রশ্মি পাঠালে পরে যেন ফোকাস দিয়ে পাস করবে, তাহলে এ তো রিফ্লেক্ট হবে, তাহলে মনে হবে যেন এখান থেকে যেন রশ্মিটা বেরিয়ে আসছে। ওকে, আমার চোখ মনে করবে যেন রশ্মিটা, আমি যদি এখান থেকে দেখি, একটু আঁকা বাঁকা হলো, একটু ম্যানেজ করে নাও, মানে এটা সোজা হবে আর কি। ঠিক আছে? এইরকম হবে। তাহলে আমার চোখ যদি এখানে রাখি আমি, তাহলে মনে হবে কি যেন এদিক থেকে রশ্মি বেরিয়ে আসলো, রাইট? তাহলে এদিক থেকে রশ্মি বেরিয়ে আসলো, বুঝলাম। আরেকটা রশ্মি নাও তুমি, আরেকটা রশ্মি কী করে? বক্রতাতে পাঠিয়ে দাও। তাহলে বক্রতা কি? এইটা, তাহলে একদম এইভাবে যেতে হবে, এই যাবে ডট 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 করে করে বক্রতাতে পাঠিয়ে দেবে। বুঝতে পারলে? তাহলে এই গেল, তাহলে বক্রতাতে পাঠালে কী হবে? সেই লম্ব বরাবর ফিরে চলে আসবে, তাই নয় কি? অভিলম্ব এটা, কারণ তুমি যখন একটা বৃত্ত নাও, তুমি যখন রেডিয়াস নাও, এটা কি সবসময় লম্বভাবে টাচ করে না? বক্রতা কেন্দ্র মানে কি, তুমি যদি পুরো সার্কেল কমপ্লিট করো, সেটা কি তার কেন্দ্র হবে, সেই সার্কেলটার কেন্দ্র হবে, সেই জন্য বক্রতা কেন্দ্র, বাঁকাটার কেন্দ্রের ভাই সার্কেল নিলে পরে সেটা কি বৃত্তের কেন্দ্র হতো। ক্লিয়ার হয়েছে? তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে তুমি রশ্মি পাঠালে সে বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে আসবে, কারণ কি লম্ব। দেখো যখন রশ্মি পাঠায় তোমার কি লম্ব, কারণ তোমার রিফ্লেকশনের সূত্র তোমরা পড়েছো, লম্বভাবে রশ্মি ফেললে কী হবে? লম্বভাবেই রিফ্লেক্ট হবে, এগুলো তোমরা জানো ভাই, রিফ্লেকশনের সূত্র তোমরা পড়েছো। এর যদি অভিলম্ব হয়, এন প্রাইম যদি হয়, ধরো রশ্মি তুমি এইভাবে পাঠালে এইভাবেই রিফ্লেক্ট করে যাবে। বুঝতে পারলে? আচ্ছা, সেগুলো আমরা জানি। তাহলে মিলিত কোথায় হয়েছে? দেখো এইখানটায় মিলিত হয়েছে, তাহলে এইটা তোমার কি ইমেজ, এটা যদি পি কিউ হয়, এটা স্মল কিউ, এটা স্মল পি, তাহলে এইটা তোমার কি ইমেজ উৎপন্ন হয়েছে। ইমেজটা দেখো ছোট, বুঝতে পারলে? তাহলে যে অবজেক্টের যে দৈর্ঘ্য তার থেকে কিন্তু ইমেজের দৈর্ঘ্য ছোট, মানে বিবর্ধনটা কি কম, মানে দৈর্ঘ্য এটা কম আর কি। বুঝতে পারলে? তাই এখানে দেখো বলেছে যে এম এর ভ্যালুটা 1/n, এন এর মান 1 হতে পারে, সরি 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। যদি সমান হতো তাহলে কি 1 হতো, সমান হবে না সবসময়। আমরা জানি সবাই উত্তল দর্পণের ক্ষেত্রে কি ইমেজটা ছোট উৎপন্ন হয়, তার জন্যই তো তোমরা বাইকের ক্ষেত্রে যে ভিউ ফাইন্ডার, বাইক বলো গাড়ি বলো, ভিউ ফাইন্ডারটা উত্তল দর্পণ রাখা হয়ে থাকে, যার ফলে কি এটা অনেকটা এরিয়া কভার করতে পারে, মানে এত দূর পর্যন্ত দেখো এর এরিয়াটা কি এই দিক যাবে, এদিকে যাবে, অনেকটা এরিয়া দেখতে পাবে এবং ইমেজটাই ছোটো দেখে, মানে একটা বড় গাড়ি আসলে সেটা কি ছোটো দেখতে পাই আমরা। তার জন্য এই বাইক বলো বা গাড়ি বলো, তাদের যে ভিউ ফাইন্ডার
হ্যাঁ, সেখানে কিন্তু ভিউ ফাইন্ডার বলতে যে গ্লাসটা আর কি, মানে যে আমরা পেছনে জিনিস দেখি আমরা, হ্যাঁ, সেখান থেকে কিন্তু আমরা মানে উত্তল দর্পণ ইউজ করে থাকি। যাই হোক, জিনিসগুলো জানো তোমরা নিশ্চয়ই। এবার কি বলছে দেখো, তাহলে প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে বিবর্ধনটা তোমাকে বলে দিয়েছে 1/n। বলছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর বস্তু দূরত্ব কত, তাহলে আমরা কি জানি, তাহলে আমরা এটা জানি। তাহলে এখান থেকে দেখো কি করে করতে পারি জিনিসটা আমরা। সো এম ইকুয়াল টু আমরা জানি যে ভি মানে অ্যাকচুয়ালি কি I/O অথবা V/U, রাইট? এটা আমরা জানি। ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু আমরা সবাই জানি যে V/U হবে। ভি হচ্ছে তোমার কি ইমেজ ডিস্টেন্স, আর ইউটা কি তোমার অবজেক্ট ডিস্টেন্স। ক্লিয়ার হয়েছে? ওকে, বুঝলাম। এবার কি বলেছে, আচ্ছা বস্তুর দূরত্ব বের করতে হবে, মানে আমাদের মেনলি ইউটা বের করতে হবে, ইউটা আমাদেরকে বের করতে হবে। এখানে বক্রতা ব্যাসার্ধ বলে দিয়েছে, মানে আর বলে দিয়েছে, তাহলে আর বলে দিয়েছে তুমি সেখান থেকে কি ফোকাস বের করতে পারো, আর বলে দিয়েছে তুমি সেখান থেকে ফোকাস বের করতে পারো, তাহলে R/2 এটা তোমার ফোকাস। ক্লিয়ার হয়েছে? ওকে, বুঝলাম। তাহলে এম এর ভ্যালু তোমার বলে দিয়েছে, সুতরাং 1/n ইকুয়াল টু V/U। ওকে, তাহলে ভি মানে তুমি বলবে যে U/n, মানে ইমেজের যে ইমেজটা কতখানি U/n, ইমেজ ডিস্টেন্সটা U/n। ক্লিয়ার হয়েছে? ওকে, বুঝলাম। আমরা দর্পণের সূত্র জানি, কি বলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ওকে, 1/f এটা আমরা জানি, বুঝলাম। এইবার রশ্মির নিয়ম তুমি কাজে লাগাও, তাহলে এইটা তোমার কি পোল, ঠিক পোল। এটা এদিক থেকে তুমি বাঁদিকে দেখো অবজেক্ট রেখেছো, তাহলে অবজেক্টটা এটা ইউ, তাহলে ইউটা কি, যদি বাঁদিকে মেজার করছো তুমি -u দেবে। আর ইমেজটা দেখো ডান দিক উৎপন্ন হয়েছে, তুমি এটাকে +v বলবে। ক্লিয়ার হয়েছে? ইমেজটা ডান দিকে উৎপন্ন হয়েছে, এটা তুমি +v বলবে, হয়ে গেল। তাহলে এইখানটা দেখো, তাহলে যে ভিটা কিন্তু প্লাস, কারণ ডান দিকে উৎপন্ন হয়েছে, ভিটা দেখো ডান দিকে উৎপন্ন হয়েছে, তাহলে প্লাস বলবে। ক্লিয়ার হয়েছে? তাহলে 1/v মানে প্লাস, তাহলে ভি এর ভ্যালুটা কিন্তু আমরা জানি U/n, তাহলে প্লাস U/n লিখতে পারি। ওকে, এখানে প্লাস থাকলো। ইউটা দেখো তোমার কত বলেছে, -u, এটা কত -u ইকুয়াল টু এফটা দেখো বলেছে আবার R/2, লিখে দাও কি আছে, তাহলে এখানে R/2। ক্লিয়ার হলো? সব কিছু লিখে দিয়েছি আমরা। আর এটাকে একটুখানি সিম্পলিফাই করি, সেখান থেকে আমরা ইউ এর ভ্যালুটা বের করে নিই, জাস্ট সিম্পল জিনিস। তাহলে এটাকে যদি তুমি লেখো তাহলে কি লিখবে, n/u, এটা মাইনাস ঢুকিয়ে দিলে 1/u, দ্যাট ইজ ইকুয়াল টু এটা 2/r, হয়ে গেল। এটাকে আরেকটুখানি সিম্পলিফাই করো, সুতরাং এটা ইউ হলো, আর এখানে n-1 হলো, দ্যাট ইজ ইকুয়াল টু 2/r। তাহলে এখান থেকে তুমি ইউ বের করবে, সুতরাং ইউ ইকুয়াল টু, তাহলে ইউটা ডান দিকে নিয়ে নাও, এটাকে এদিকে দিয়ে দাও, তাহলে কী হয় বলো, r/n-1 ডিভাইডেড বাই 2, ঠিক লিখলাম। আর দিয়ে গুণ হবে, এটা ইউটা দিকে চলে আসবে, দুইটার দিকে চলে আসবে, এই তো হয়ে গেল, আর কিছুই নেই। তাহলে এটা তোমার কি অবজেক্ট ডিস্টেন্স বা বস্তুর দূরত্ব। দেখো আমাদের কাছে ইনফরমেশন ছিল কিন্তু এন ছিল আর আর ছিল, কোশ্চেনটা এন আর আর বলে দিয়েছিল, তাহলে সেই ফর্মে তোমাকে আনতে হবে। বুঝতে পারলে? কিছুই নেই, একদম সোজা জিনিস, কিন্তু একটু বুঝতে হবে। একদমই সোজা জিনিস, শুধু বুঝতে হবে। দেখো এইখানে একটা স্টেপ তোমাকে বুঝতে হবে, আর এইখানে এই স্টেপটা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি প্রবলেমটা ইজিলি করতে পারবে। এবং এইখানে এই স্টেপটা বুঝতে হবে, তাহলে কী কী সূত্র এখানে অ্যাপ্লাই হলো। ফার্স্ট অফ অল r ইকুয়াল টু 2f, সেকেন্ড m ইকুয়াল টু I/O or V/U, থার্ড দর্পণের সমীকরণ 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। বাট শুধু সমীকরণ লিখলেই হবে না, চিহ্নের নিয়ম তোমাকে বুঝতে হবে। ওই যে বললাম, যদি পোল থেকে ডান দিকে মেজার করো তাহলে পজিটিভ, পোল থেকে বাঁ দিকে মেজার করলে নেগেটিভ, জাস্ট সিম্পল জিনিস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, মনে হচ্ছে একটু মিস্টেক হয়েছে না, এফটা কোন দিকে রয়েছে, হ্যাঁ ডান দিকে, তাহলে পজিটিভই, হ্যাঁ এফটা কিন্তু এখানে
পজিটিভই হবে। ঠিকই আছে, বুঝতে পারলে? কারণ এফটা দেখো ডান দিকে রয়েছে, প্রত্যেকটা দিতে হবে। হ্যাঁ, UVF প্রত্যেকের কিন্তু চিহ্ন তোমাকে দিতে হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে এটা তোমার আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই কোশ্চেনগুলো করে যাও ভাই, আর কিচ্ছু করতে হবে না। বলছে একটি অবতল দর্পণ থেকে 75 সেন্টিমিটার দূরে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তুকে দর্পণের মুখ্য অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা হলো। হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ 60 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের অবস্থান ও দৈর্ঘ্য নির্ণয় করো। হয়তো কোশ্চেনটা পড়ে হয়তো তোমার অনেক বড় লাগছে, কঠিন লাগছে। হ্যাঁ, একটুখানি তোমাদের লাগবে হয়তো, বাট বুঝে নাও, তাহলে কি সুবিধা হয় তোমাদের, তুমি ছোটো ছোটো প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারবে। বুঝতে পারলে? এর জন্য এই কোশ্চেনগুলো আমি রেখেছি এখানে। দেখো প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবো, চাপ নেই। অবতল দর্পণ থেকে 75 সেন্টিমিটার দূরে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তুকে দর্পণের মুখ্য অক্ষ বরাবর অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা হয়েছে। তাহলে একটা অবতল দর্পণ আগে আঁকো তুমি ছবি। এটা আমাদের অবতল দর্পণ। দিস ইজ এম, দিস ইজ এম প্রাইম। ওকে, এটা ধরলাম সাপোজ ফোকাস, এটা ধরলাম সাপোজ বক্রতার সাথে আর। বলছে 75 সেন্টিমিটার দূরে রেখেছো তুমি। আচ্ছা, আমি জানি না কোথায় রেখেছি, মানে ফোকাসে রেখেছে, ফোকাস আর বক্রতার মাঝে রেখেছে, কোথায় রেখেছি আমি না। সাপোজ আমি ধরলাম এখানে রেখেছি আমি তাহলে এটা দিয়ে লাভ নেই, কারণ আমি জানি না কোথায় আছে। ঠিক আছে, সো এইখানটা ধরো তুমি অবজেক্টটাকে রেখেছো, মানে এটা তোমার পোল, মানে অরিজিন, এখান থেকে তুমি মেজার করবে, এটা তোমার অবজেক্ট, রাইট? এটা তোমার ইউটা কত বলে দিয়েছে? 75 সেন্টিমিটার। এটা তোমার অবজেক্ট, দিস ইজ অবজেক্ট। আশা করি জিনিসটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এইবার কি বলেছে, এই যে অবজেক্টের যে লেন্থ, এখান থেকে এইটুকুনি যে লেন্থ, সেটা তোমাকে বলে দিয়েছে। এটা কি অবজেক্টের, তাহলে ও দিয়ে লিখছি, ওটা তোমার বলে দিয়েছে 5 সেন্টিমিটার, আই থিঙ্ক 5 সেন্টিমিটার। তার দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? বলছে বস্তুকে দর্পণের মুখ্য অক্ষ, এটা তোমার মুখ্য অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা তোমার প্রধান অক্ষ, মুখ্য অক্ষ, এই অক্ষের সঙ্গে লম্ব হবে। তাহলে অক্ষটা এদিক বরাবর, তো লম্ব হবে মানে কি? হ্যাঁ, ঠিকভাবে দিয়েছি আমি। তাহলে এটা তোমার অবজেক্টে রয়েছে, এটা তোমার অবজেক্টটা। ক্লিয়ার হয়েছে? তোমার অবজেক্টটা। ওকে, বলছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ 60 সেন্টিমিটার। তাহলে বক্রতা ব্যাসার্ধ তোমার 60 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার ডিস্টেন্সে অবজেক্ট রয়েছে। তাহলে কি এইটা মনে করো তোমার বক্রতা ব্যাসার্ধ, এখানে তোমার অবজেক্টে রয়েছে। তাহলে ফোকাসটা সাপোজ এইখানটায়, তাহলে এটাকে ফোকাস ধরো, এটাকে আর ধরো। তাহলে বক্রতা ব্যাসার্ধ কত বলে দিয়েছে? তাহলে এখান থেকে এইটুকুনি তোমাকে বলে দিয়েছে কত? আর ইকুয়ালটি তোমাকে বলেছে 60 সেন্টিমিটার, দ্যাট ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার। ওকে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, এবার কি প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? তোমরা নিশ্চয়ই এটা জানো যে বক্রতা ব্যাসার্ধ আর ইনফিনিটির মাঝে যদি কোনো অবজেক্ট রাখো, তাহলে সেটা কোথায় উৎপন্ন হয় বলো? ফোকাস আর বক্রতার মাঝে উৎপন্ন হয়, তাই না? ছবি এঁকে তুমি জিনিসটা বুঝে নাও একবার, আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমার সুবিধা হবে। হ্যাঁ, এগুলো তোমরা জানো। তাহলে এটা তোমার ফোকাস ধরলে, এটা তোমার বক্রতা ব্যাসার্ধ ধরলে, অবজেক্টটা সাপোজ এটা। তাহলে তুমি দুটো রশ্মি নাও, এক হচ্ছে তোমার কি করবে, তুমি সমান্তরাল পাঠাও, একটা সমান্তরাল পাঠালাম, সেটা কী হবে? ফোকাস দিয়ে পাস করে যাবে, ডিং 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 চলে গেল ফোকাস দিয়ে পাস করে। আরেকটা তুমি নিতে পারো কি, বক্রতা ব্যাসার্ধ দিয়ে, পুরো বক্রতা ব্যাসার্ধ দিয়ে পাঠিয়ে দাও। তাহলে বক্রতা ব্যাসার্ধ দিয়ে পাঠিয়ে দিলাম, সেটা কি বক্রতা ব্যাসার্ধ দিয়ে রিটার্ন করবে। তাহলে মিলিত কোথায় হয়েছে? এইখানটায়। তাহলে এইখানে তোমার ইমেজটা উৎপন্ন হবে। তাহলে এটা অবজেক্ট পি কিউ, এটা স্মল পি স্মল কিউ, দিস ইজ ইউর অবজেক্ট, দিস ইজ ইউর ইমেজ। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে তোমার ইমেজটা উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো ইমেজটা কেমন উৎপন্ন হয়েছে, কোথায় উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এই জিনিসটা আমরা সবাই জানি। তাহলে বক্রতা ব্যাসার্ধ আর ইনফিনিটির মাঝে যদি অবজেক্ট রাখা হয়, তাহলে ইমেজটা উৎপন্ন হয় কি বক্রতা আর ফোকাসের মাঝে। এবং এর প্রকৃতিটা কেমন দেখো, প্রকৃতি দেখো, অবজেক্ট যেটা অবজেক্টের থেকে সাইজে ছোট, তাহলে আকারে ছোট হবে। সেকেন্ড কি, অবশীর্ষ, যেদিকে অবজেক্ট রয়েছে ঠিক তার অপোজিট দিকে রয়েছে ইমেজটা। থার্ড কি হবে, পর্দায় ফেলা যাবে। এখানে তুমি পর্দা রাখলে কি, তুমি পর্দায় ছবি দেখতে পাবে, তার মানে কি সৎ প্রতিবিম্ব।
ক্লিয়ার হয়েছে? এটাই আমরা এখানে বের করব ম্যাথমেটিক্যালি। ওকে, ম্যাথমেটিক্যালি আমরা সেটাই বের করব। এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে, মানে তোমাকে আইটাও বের করতে বলেছে, আইটাও তোমাকে বের করতে বলেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এক এক করে করা যাক। তাহলে প্রথমে আমরা প্রতিবিম্বের অবস্থান মানে ভিটা বের করে নিই, দিয়ে আমরা আইটা বের করব। তাহলে আমরা কি জানি? আমরা কিছুই জানি না, তাই না? আমরা সমীকরণ জানি 1/v প্লাস 1/u দ্যাট ইজ ইকুয়াল টু 1/f, এটা আমরা জানি। চিহ্নের নিয়ম অ্যাপ্লাই করবে, সবসময় চিহ্নের নিয়ম অ্যাপ্লাই করবে। ওকে, তাহলে এখানে দেখো অবজেক্টটা কত সেন্টিমিটার? 75 সেন্টিমিটার। কিন্তু পোল থেকে তুমি বাদিকে মেজার করছো, সো নেগেটিভ দেবে তুমি। ওকে, এবং ফোকাসটা, কারণ তুমি এখানে ভিটা বের করবে, ঠিক আছে? ভিটা তুমি এখানে বের করবে। ফোকাসটা কী হবে দেখো, দেখো অবজেক্টটা যেদিকে সরি পোলটা যেখানে রয়েছে ঠিক তার অপোজিট দিকে মেজার করছো, তাহলে তুমি এখানে মাইনাস দেবে। ফোকাসটা কত বলেছে? কিছু ফোকাসটা বলেনি, বাট বক্রতা ব্যাসার্ধ তোমাকে বলে দিয়েছে। তাহলে আর এর মান তোমাকে বলেছে কত? 60 সেন্টিমিটার। তাহলে এফ কত হবে বলো? r/2, আমরা সবাই জানি 30 সেন্টিমিটার হবে, বাট নেগেটিভ সাইন থাকবে। কেন নেগেটিভ সাইন? বুঝতে পেরেছো নিশ্চয়ই, কারণ কি যেদিকে যেটা পোলের বাদিকে মেজার করছি, তাই নেগেটিভ সাইন। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটুকুনি তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, জাস্ট আর কিছুই না। তাহলে এখান থেকে তোমার 1/v প্লাস 1/u, ইউ মিনস -75 ইকুয়াল টু 1/f, এফ মিনস -30 সেন্টিমিটার। ওকে, এখান থেকে তুমি ভি ক্যালকুলেট করতে পারছো। সুতরাং 1/v ইকুয়াল টু -30, আর এটা গেলে পরে দিকে মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে এটা, তাহলে 1/75। ক্লিয়ার হয়েছে? এটাকে ভাই সিম্পলিফাই করো, তোমার ভি চলে আসবে। ওকে, তাহলে এটা যদি আমরা করি, তাহলে 75, 30, 5 দিয়ে 5 15 75, রাইট? 5 5 25, 5 15 75, 5 6 30, এটা 3 দিয়ে যাবে, 3 5 15, আর 3 2 6, আর যাবে না। তাহলে তাহলে কত আসছে দেখো, 15 30, 15 2 30, 30 গুণ 5 মানে 150, তাহলে 150 আসছে। তাহলে এখানে তুমি লেখো 150। তাহলে 30 মানে কত? 15 30 মানে এটা 5 হবে, তাহলে -5 প্লাস 75, তাহলে 75 মানে এই 15 গুণ 5 75 মানে 2, তাই তো? তাহলে এটা তোমার আসছে। তাহলে এখান থেকে তুমি কি করে বলো? সুতরাং ভিটা ক্যালকুলেট করে নাও। তাহলে এখানে তুমি পাচ্ছ দেখো -3/150, সরি এটা 1/v হবে, 1/v হবে, তাই না? 1/v, হ্যাঁ 1/v। তাহলে এখান থেকে তুমি বলবে সুতরাং v ইকুয়াল টু -150/3। এটা কাটাকাটি করলে কত হয় ভাই? 3 5 15 মানে -50, তাহলে -50 সেন্টিমিটার। তাহলে তুমি কি বুঝতে পারছো? এই মাইনাস সাইনটা কি রিপ্রেজেন্ট করছে? হ্যাঁ, যে পোলটা রয়েছে, পোলটা ঠিক বাঁ দিকে তোমার ইমেজটা গঠিত হয়েছে, পোলটা ঠিক বাঁ দিকে ইমেজটা গঠিত হয়েছে। তাহলে অবজেক্টে রয়েছে 75 সেন্টিমিটারে, ইমেজটা উৎপন্ন হয়েছে দেখো 50 সেন্টিমিটারে, 50 সেন্টিমিটারে। আর ফোকাসটা কোথায় দেখো? 30 সেন্টিমিটার। তাহলে ফোকাস আর তোমার যে বক্রতা ব্যাসার্ধ তার মাঝে উৎপন্ন হলো না, কারণ ফোকাস 30-এ রয়েছে, বক্রতা ব্যাসার্ধ 60-এ রয়েছে, তোমার ইমেজ কোথায় উৎপন্ন হয়েছে? 50-এ। তাহলে এই মাঝ বরাবর মানে একটা মিডিলে, সেটা বলছি আমি, মানে ওদের মধ্যখানে কোনো একটা পয়েন্ট হবে, তাই হয়েছে ভাই। বুঝতে পারলে? তাহলে ফিজিক্সটা ক্লিয়ার হচ্ছে। ওকে, হ্যাঁ, তাহলে এটা উৎপন্ন হচ্ছে, তোমাকে যদি ভাষাতে বলতে পারো তুমি বলে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে উৎপন্ন হবে 50 সেন্টিমিটার ডিস্টেন্স। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে ভিটা হয়ে গেল। আমাদের আই দরকার, আমরা কি জানি? আমরা দেখো এম জানি, বিবর্ধন। এম ইকুয়াল টু কী বলে? যে I/O ইকুয়াল টু V/U, এটা আমরা জানি, রাইট? তাহলে ভি ক্যালকুলেট করে ফেলেছি, ইউ ক্যালকুলেট করে ফেলেছি, আবার আমরা এখানে ও জানি। আই ক্যালকুলেট করা কি খুবই কঠিন হবে? কঠিন নয়। তাহলে এই দুটোকে তুমি কাজে লাগাতে পারো, এইটুকুনিকে তুমি কাজে লাগাতে পারো। তাহলে কি হবে দেখো, তাহলে I/O ইকুয়াল টু ভি মানে ভাই 50 ডিভাইডেড বাই, তুমি যদি সাইন নাও কোনো অসুবিধা নেই,
আর ইউ, ইউ মানে কত দেখো, ইউ মানে মাইনাস, মাইনাস কত, ইউ কত ছিল বলো তো, 75 ছিল, রাইট, 75 ছিল। আর ও, ওটাও তুমি জানো, ওটা কত বলে দিয়েছে বলো, 5 সেন্টিমিটার, ওটা 5 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করে কি করতে পারবে, আই ইকুয়াল টু 50 ইন্টু 5 ডিভাইডেড বাই 75, 5 15 75, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 10, তাহলে 10/3, তাহলে ওই 3.333 এরকম চলবে, এত সেন্টিমিটার। তাহলে দেখো যে ইমেজটা উৎপন্ন হয়েছে, ইমেজটার যে দৈর্ঘ্য সেটা কিন্তু কম, অবজেক্টের দৈর্ঘ্যের থেকে কিন্তু ইমেজের দৈর্ঘ্যটা কম। বুঝতে পারলে? জাস্ট কিছুই না, এখানে ভ্যালুগুলো তুমি পুট করে দিয়েছো। হ্যাঁ, এইখানে কিন্তু এটা নেগেটিভ হবে। এটা কেন নেগেটিভ হবে? কারণ দেখো অবজেক্টটা যদি তোমার পজিটিভ হয়, মানে কারণ কি, ওপরের দিকে মেজার করছো পজিটিভ, নিচের দিকে মেজার করলে কী হবে, সেটা নেগেটিভ হবে। বুঝতে পারলে? সো এটা নেগেটিভ হবে। তাহলে বাট আয়ের মানটা কত হবে, 33.33 সেন্টিমিটার। তোমাকে যদি বলে এমটা বের করে দেখাও, তুমি ভাই ইজিলি করে দেবে, এম ইকুয়াল টু v/u, তুমি ভি জানো, ভি কত বলো, 50 সেন্টিমিটার, তুমি ইউ জানো, ইউ কত বলো, 75 সেন্টিমিটার। এখান থেকে তুমি এম ক্যালকুলেট করতে পারবে না, ইজিলি করে দেবে তুমি। বুঝতে পারলে? ইজিলি তুমি এটা ক্যালকুলেট করে দেবে। আশা করি জিনিসটা বোঝাতে পারছি। তাহলে দেখো একটা অঙ্ক থেকে তুমি অনেক কিছু করতে পারো, অনেকগুলো কনসেপ্ট বুঝতে পারো, এইভাবে জিনিসগুলো সলভ করো। হ্যাঁ, শুধুমাত্র একটা প্রবলেম থেকে একটাই করবো তা কিন্তু নয়, ওই রকম মানসিকতা বা ধারণা রাখবে না, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে একটা অঙ্ক করতে পারবে না। বুঝতে পারলে? একটা প্রবলেম থেকে নানাবিধ প্রবলেমে তুমি কীভাবে যেতে পারো, কীভাবে তুমি ডিল করতে পারো, সেই জিনিসগুলো ভাবো। তোমার প্রবলেম সলভ করার স্কিলটাকে ডেভেলপ করো, প্রবলেমটাকে মুখস্থ করো না, সলিউশনটাকে মুখস্থ করো না। বুঝতে পারলে? তাহলে তোমরা ইজিলি সলভ করতে পারো। হাজার হাজার কোয়েশ্চেন করার কোনো প্রয়োজনই নেই। দেখো 3টে কোয়েশ্চেন করালাম, অনেক কিছু তুমি অলরেডি শিখে গেছো। এইভাবে আমরা সব কিছু শিখে নেব। ওকে, 1 সেকেন্ড, আমার ল্যাপটপের চার্জ কমে গেছে, আমি একটু চার্জ দিয়ে নিই। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, ঠিক আছে? একটুখানি তাড়াতাড়ি এগোই, একটুখানি হয়তো সময় লাগছে, বাট প্রচুর ইফেক্টিভ হবে তোমাদের জন্য। হ্যাঁ, প্রচুর ইফেক্টিভ হবে। এই 7টা কোয়েশ্চেন থেকে তোমাদের আলোর সমস্ত কোয়েশ্চেন ঠিক মানে হয়ে যাবে আর কি, ঠিক আছে? আমি গ্যারান্টি। ওকে, 4 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে জল থেকে একটি আলোকরশ্মি, জল ও বায়ুর, মানে জল থেকে একটি আলোকরশ্মি জল ও বায়ুর বিভেদ তলে 30 ডিগ্রি কোণে আপাতিত হলো। কোথা থেকে আসছে বলো তো? জল থেকে আসছে। বলছে বায়ুতে প্রতিসরণ কোণ কত হবে নির্ণয় করো। আমি একটুখানি না একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন রেখেছি তোমাদের সুবিধার জন্য, কারণ একটা কোয়েশ্চেন থেকে অনেক কিছু বুঝিয়ে দেবো ওর জন্য। হয়তো তোমরা ভাবতে পারো যে এত বড় বড় কোয়েশ্চেন হয়তো পরীক্ষা আসবে না, না আসুক, কিন্তু কি বললাম, এই কোয়েশ্চেন যদি তুমি করো, তোমার আর ওই ছোটো ছোটো পাতি কোয়েশ্চেন করতে কোনো অসুবিধা হবে না। বুঝতে পারলে কথাটা? যে জলের প্রতিসরাঙ্ক তোমাকে বলে দিয়েছে। ফিজিক্সটা বোঝো, এখানে এখানে পুরো ফিজিক্সটা বোঝার চেষ্টা করো। কি বলছে? সলিউশন। একটা বিভেদ তল রয়েছে, এই বিভেদ তল, ওপরটা তোমার জল ধরে নাও, নিচে তুমি বায়ু ধরে নাও। মানে এটা তুমি কীভাবে ইমাজিন করতে পারো, একটা কাচের তুমি নিলে, জার নিলে, কাচের জারের মধ্যে জল ভরে দিলে, ঠিক আছে? জারটাকে সাপোজ আমি ইমাজিন করছি আর কি, বা এরকম বলতে পারো তুমি নিচেরটা তোমার জল, মানে পুকুর হিসেবে তুমি ইমাজিন করতে পারো, পুকুর, নিচেরটা জল রয়েছে আর উপরটা তোমার বায়ু রয়েছে। যেমনভাবে ধরো তেমনভাবেই প্রবলেমটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নিচটা আমি জল ধরে নিচ্ছি, নিচেরটা জল মিডিয়াম আর উপরটা বায়ু মিডিয়াম, তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে এটা ইমাজিন করতে সুবিধা হবে, তাই না? নিচে জল রয়েছে, তাহলে এটা তোমার কি অভিলম্ব, এটা তোমার অভিলম্ব। কি হয় বলো তো? এটা এন প্রাইম। সাধারণত কী হয়, এটা অভিলম্ব। তাহলে একটা আলোকরশ্মি যখন পড়ে, ধরো বায়ু মাধ্যম থেকে পড়ছে, এটা জাস্ট ফিজিক্স, জেনারেল ফিজিক্সটা বোঝাচ্ছি। বায়ু মাধ্যম থেকে একটা অ্যাঙ্গেল নিয়ে পড়লো, একটা ইনসিডেন্টে একটা অ্যাঙ্গেল নিয়ে পড়লো, সেটা আই অ্যাঙ্গেল, এটা ইনসিডেন্টে মানে আপাতিত রশ্মি, ইনসিডেন্ট রে, আপাতিত রশ্মি। কী হবে যখন জলমাধ্যমে পড়বে, তখন কি অভিলম্বের দিকে সরে আসবে, রাইট? অভিলম্বের দিকে সরে আসবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, অবিলম্বের দিকে সরে আসবে। আমি যদি জিনিসটাকে উল্টো বলি, তাহলে জল থেকে যখন রশ্মিটা যাবে বিভব তলে পড়ে, তখন কি হবে? যখন বায়ুতে বেরোবে, বায়ু দিয়ে বেরোবে, যখন
অবিলম্ব থেকে দূরে সরে যাবে। কারণ আমরা সবাই জানি যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলে পরে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলে পরে অবিলম্বের দিকে সরে আসে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। এটাই কি, এটাই বলে আলোর মানে প্রত্যাবর্তনশীল নীতি। ঠিক আছে, মানে আলো যেই পথে আসে সেই পথে ফিরে যেতে পারে। এটা খুব একটা ইন্টারেস্টিং প্রপার্টি আলোর। তাহলে আলোটাকে যদি আমি এদিক থেকে ছুড়ি সে এই অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে, এদিক থেকে ছুড়লে পরে এই অ্যাঙ্গেলে বেরোবে, এদিক থেকে ছুড়লে এই অ্যাঙ্গেলে বেরোবে। ক্লিয়ার হয়েছে? ওকে, এইবার আমরা এখানে স্নেলের সূত্র জানি। ঠিক আছে, আমাদের বের করতে প্রতিসরণ কোণ। এইটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটাকে বলে আমরা রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল বা প্রতিসরণ কোণ, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। ওকে, এই যে আরটাকে বলে আমরা রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, আর এই যে রশ্মিটা, এই রশ্মিটাকে বলে আমরা রিফ্র্যাক্টেড রে। ওকে, এটা রিফ্র্যাক্টেড রে। ওকে, নো প্রবলেম। নেক্সট দেখো, তাহলে আমরা আর ক্যালকুলেট করবো আমরা, এটা আরটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। বুঝতে পারলে? এখানে আইটা তোমার বলে দিয়েছে 30 ডিগ্রি কোণে আপাতিত হলো, মানে আইটা তোমার বলে দিয়েছে 30 ডিগ্রি কোণে আপাতিত হয়েছে। এইবার ইন্টারেস্টিং ব্যাপার বোঝো, এইখানে কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা ভালো করে দেখো। এবার বলছে জল থেকে একটি আলোক রশ্মি জল ও বায়ুর বিভেদ তলে 30 ডিগ্রি কোণে পড়লো। তার মানে কি, ছবিটাকে তুমি একটু ঘুরিয়ে দাও, এই যে আমি যে অ্যারোটা দিয়েছি না, অ্যারোটাকে তুমি ঘুরিয়ে এই রশ্মিগুলোকে একটুখানি চেঞ্জ করে দাও তুমি। বুঝতে পারছো কথাটা কী করছি আমি? তাহলে এখনই বুঝতে পারবে। দেখো এই দিকটা তোমার মানে লাইটটা তুমি ফেললে, তাহলে যে দিক থেকে ফেললে সেটা কি ইনসিডেন্ট হলো, তাহলে এটা ইনসিডেন্ট হলো, তাহলে এটাকে তুমি আই লিখবে। এখন এটা তোমার ইনসিডেন্ট হয়ে গেছে, এটা এখন এটা কি তোমার ইনসিডেন্ট হয়ে গেছে, এটা ইনসিডেন্ট। এইটা তোমার বেরিয়ে গেল, এটা তুমি আর আই লিখবে না, এটা তুমি আর লেখো, এটা তোমার রিফ্র্যাক্টেড। বুঝতে পারলে? আগেটা জাস্ট বোঝালাম, এটা আমি প্রবলেম অনুসারে করছি আমি। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, আর রশ্মিটা রিফ্র্যাক্টেড রে, এটা ইনসিডেন্ট রে। তাহলে এই আইটা তোমাকে বলে দিয়েছে 30 ডিগ্রি। তোমাকে ভাই আর ক্যালকুলেট করতে হবে। জলের প্রতিসরাঙ্ক তোমাকে বলে দিয়েছে। দেখো আমি জলের প্রতিসরাঙ্কে মিউ জি লিখলাম, বায়ুর প্রতিসরাঙ্কে আমি মিউ এ লিখলাম। ক্লিয়ার হয়েছে? এইবার স্নেলের সূত্র তোমরা হয়তো পড়েছো, সাইন আই বাই সাইন আর, এরকম একটা কিছু পড়েছো তোমরা। আমি সেরকমভাবে শেখাবো না, ওটা তোমরা মনে রাখতে পারো, বাট প্রবলেম করার জন্য তুমি এই নিয়মটা সবসময় অ্যাপ্লাই করো, তার ফলে কি তোমার কখনো ভুল হবে না। কোন নিয়মটা? এই নিয়মটা। ধরো এই যে মিডিয়াম, এই মিডিয়ামের সাইন, এই যে মিডিয়াম, জলের মিডিয়াম, মিডিয়ামের যে অ্যাঙ্গেলটা, এর মিডিয়ামের সাইন, তাহলে সাইন আই ইন্টু এই মিডিয়ামের প্রতিসরাঙ্ক মিউজি ইকুয়াল টু এই মিডিয়ামের প্রতিসরাঙ্ক মানে মিউ এ ইন্টু এই মিডিয়ামের সাইন, তাহলে সাইন আর। কথাটা কি বোঝাতে পারলাম? তাহলে এই মিডিয়ামের প্রতিসরাঙ্ক মানে যে মিডিয়াম তুমি নেবে সেই মিডিয়ামের প্রতিসরাঙ্ক ইন্টু সাইন অ্যাঙ্গেল ইকুয়াল টু অন্য একটা মিডিয়াম নিচ্ছ, অন্য একটা মিডিয়ামের প্রতিসরাঙ্ক ইন্টু দ্য সাইন অ্যাঙ্গেল। এটা স্নেলের সূত্র। বুঝতে পারলে? ওকে, তুমি এটাকে দেখো এরকম যদি ভাঙো তাহলে তুমি বুঝতে পারবে, তোমাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আমি। মিউ জি বাই মিউ এ ইকুয়াল টু সাইন আর বাই সাইন আই, তাই তো? তাহলে এটাকে তোমরা এরকম লেখো যে মিউ এ জি ইকুয়াল টু সাইন আর বাই সাইন আই। এই যে মিউ এ জি, এ কি? এ হচ্ছে তোমার এয়ার, এয়ারের রেসপেক্টে গ্লাসের প্রতিসরাঙ্ক, এয়ারের রেসপেক্টে গ্লাসের প্রতিসরাঙ্ক। ক্লিয়ার হয়েছে? এই সূত্র তোমরা হয়তো মুখস্থ করে এসছো, আমি সবসময় রেফার করব এইটা থেকে প্রবলেম করো, তাহলে কখনোই ভুল হবে না, কখনোই কনফিউশনগুলো আসবে না যে কখন আমি তাহলে ইনসিডেন্ট বাই রিফ্র্যাক্টেড বাই ইনসিডেন্ট লিখতে হবে, আর তাহলে মিউটা তাহলে কী লিখবো এবার ভাই, এখানে তো দুটো নিচ থেকে রসে যাচ্ছে, মানে একটা কনফিউজিং ব্যাপার চলে আসে। কখনোই আসবে না যদি তুমি এটা অ্যাপ্লাই করো। এটা ট্রিক, এটা ভাই, এটা একটা ট্রিক। বুঝতে পারলে? আমরা এখান থেকে এটা ভেঙে ভেঙে লিখি, আমরা যখন এইচএসে তুমি পড়বে, হ্যাঁ, তখন তোমাদের এগুলো ভেঙে ভেঙে দেখাবে, চাপ নেই। তো এখান থেকে তুমি একদম ইজিলি করতে পারবে তুমি, তো এটাকে তুমি অ্যাপ্লাই করে দাও এখানে। তাহলে মিউজি গ্লাসের প্রতিসরাঙ্ক, এখানে দেখো কি বলেছে, গ্লাস না, সরি, এটা ওয়াটার, তাহলে এটা আমি ডাব্লু দিই। হ্যাঁ, এটা ওয়াটার, তাহলে এটা তো গ্লাস না, এটা ওয়াটার, তাহলে এটা তুমি ওয়াটার করে দাও, এটাকে ওয়াটার।
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওয়াটারের প্রতিসরাঙ্ক তোমাকে বলে দিচ্ছি, তার মানে কি মিউ ডাব্লু বলেছে 4.4/3। আমরা জানি এয়ারের প্রতিসরাঙ্ক 1 হয়, মানে মিউ ডাব্লু তোমার এত, বা মিউ ডাব্লু বাই মিউ এ মানেই 4/3। অথবা তুমি বলতে পারো যে মিউ এ ডাব্লু দ্যাট ইজ ইকুয়াল টু অলসো 4/3। বুঝতে পারলে? তাহলে এইটুকুনি মনে রাখো, তাহলে হবে। আচ্ছা, তাহলে এখানে মিউ ডাব্লু 4/3 লেখো ইন্টু সাইন অ্যাঙ্গেলটা কত আই ছিল, আইটা তোমার 30 ডিগ্রি লিখে দিলে, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ এ বাই 1 ইন্টু সাইন আর। ভাই আমি তো বের করবো, এটা হয়ে গেল। কি আছে? কিছু আছে? কিছুই নেই। স্নেলের সূত্রটা বুঝলে পরে তুমি অঙ্কগুলো করতে পারবে। 4/3। এবার সাইন 30 মানে কত হয়? সাইন 30 হাফ হয়, ইকুয়াল টু সাইন আর। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ, দেখো কাটাকাটিগুলো উপরে 2, মানে সাইন আর ইকুয়াল টু আই থিঙ্ক 2/3। সুতরাং আর ইকুয়াল টু তুমি বলবে সাইন ইনভার্স 2/3। তোমার এটা আনসার হবে। আশা করি চেষ্টা বোঝাতে পারলাম। এটা তুমি 2/3টাকে ভাঙো, তুমি ক্যালকুলেটর পুট করো, তোমার আনসার দিয়ে দেবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে তোমাকে প্রবলেমগুলো করতে হবে। জাস্ট স্নেলের সূত্রটা তুমি একটু বুঝে নাও, তাহলেই হবে। এটা কি অ্যাকর্ডিং টু স্নেলস ল। ওকে, কীভাবে মানে মনে রাখবে আমি আবার বলে দিচ্ছি। যে মিডিয়াম তুমি নিচ্ছ সেই মিডিয়ামের প্রতিসরাঙ্ক ইন্টু সেই মিডিয়ামের সাইন অ্যাঙ্গেল ইকুয়াল টু যে আরেকটা মিডিয়াম নিচ্ছ সেই আরেকটা মিডিয়ামের প্রতিসরাঙ্ক ইন্টু তার সাইন অ্যাঙ্গেল। এটা মনে রাখবে, তাহলে তোমার প্রবলেম করতে সুবিধা হবে, কখনোই ভুল হবে না। নইলে পরে কী বলো তো, এই যে মিউটা যদি মানে উপর নিচ হয়ে যায় তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তার জন্য এই নিয়মটাই বলে দিলাম। এখান থেকে প্রশ্ন আসবে, চাপ নেই। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, যে কাচের প্রতিসরাঙ্ক 1.5, মারাত্মক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে প্রতিসরাঙ্কের ডেফিনেশনটা আমি বলবো। অনেকে কিন্তু প্রতিসরাঙ্কের ডেফিনেশন এটা বলে দেয় সাইন আর বাই সাইন আই। এটা নয় ভাই প্রতিসরাঙ্কের ডেফিনেশন। এখনই বলবো প্রতিসরাঙ্কের ডেফিনেশন কি। প্রতিসরাঙ্কের যে ডেফিনেশন সেটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে। যে জলের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে এত, কাচের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে 1.5। তাহলে আমরা এখানে লিখে নিই সলিউশন। কাচের প্রতিসরাঙ্ক মিউজি দ্যাট ইজ ইকুয়াল টু 1.5। জলের প্রতিসরাঙ্ক না এটা, হ্যাঁ জলের প্রতিসরাঙ্ক ডাব্লু, সেটা কত 1.33। এত প্রতিসরাঙ্ক কোনো ইউনিট হয় না, এখনই বুঝতে পারবে। যদি কাচের মধ্যে আলোর গতিবেগ এত হয়, তাহলে কাচের মধ্যে আলোর গতিবেগ মানে ভিজি ইকুয়াল টু 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তবে বলছে জলের মধ্যে আলোর গতিবেগ কত হবে, তাহলে ভি ডাব্লু আমাকে বের করতে হবে। একদম ইজি কোয়েশ্চেন। কি বলেছে দেখো, আমরা কি জানি, কিছু জানি না, জানলে তো হয়ে যাইতো, তাই না? আচ্ছা, প্রতিসরাঙ্কের ডেফিনেশন বলছে ফ্রি মিডিয়ামে লাইটের স্পিড বা ভেলোসিটি, সেটা কত সি। কি ফ্রি মিডিয়ামে লাইটের স্পিড ডিভাইডেড বাই মিডিয়ামে লাইটের স্পিড। এইটা তোমার হচ্ছে তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্কের ডেফিনেশন। সিটা লিখলাম, সেটা কি বলো তো, লাইটের স্পিড ইন ফ্রি স্পেস, স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস, স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস ভ্যাকিউম। এটা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা লিখলাম, এটা খুব ইম্পর্টেন্ট। এর ভ্যালুটা কত হয় বলো তো, সি এর ভ্যালুটা হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে? কিন্তু কাচের মধ্য দিয়ে বা জলের মধ্য দিয়ে যখন যাবে তখন তার ভেলোসিটি কিন্তু কমে যাবে। তাই হওয়া দরকার, কারণ আমরা আইনস্টাইনের সূত্র জানি, মানে হয়তো তোমরা জানো লাইটের যে স্পিডটা সেটাই কি সবচাইতে ম্যাক্সিমাম স্পিড, এর থেকে বেশি স্পিড কেউ অ্যাচিভ করতে পারবে না, কেউ না। এটাকে এর জন্য ইউনিভার্সাল স্পিড বলা হয়ে থাকে। বুঝতে পারছো? লাইটের স্পিডটা সবচাইতে ম্যাক্সিমাম স্পিড, যদি মানে ফ্রি স্পেস অবশ্যই। যখন একটা মিডিয়ামের মধ্য দিয়ে যাবে তখন তো বাধা পাবে, সিম্পল জিনিস, বাধা পাবে। আস্তে 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 কী বাধা পাবে, মানে মিডিয়াম রয়েছে, হ্যাঁ, তার জন্য তার স্পিড কমে যাবে। তাই ডেফিনেশন দেখো C/V লিখেছি আমি। তাহলে এই যে ডেফিনেশন, এটা তোমার ডেফিনেশন, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন, এটা তোমরা লিখবে। লাইটের স্পিড ইন ফ্রি স্পেস মানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই কোনো মাধ্যমে আলোর গতিবেগ, বাংলায় লিখবে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই কোনো মাধ্যমে আলোর গতিবেগ, যে কোনো মাধ্যমে আলোর গতিবেগ। খাতায় লিখে নাও। ওকে, এটা কিন্তু সংজ্ঞা এই প্রতিসরাঙ্কের, এটা কিন্তু জিজ্ঞাসা করে। ওকে,
এর বলতে পারো তুমি সি বাই ভি কেন লিখলাম, তুমি যদি উল্টে লিখতে না তাহলে ভি এর ভ্যালুসিটা দেখা যেত সি এর থেকে বেশি হয়ে যায়, কারণ মিউ এর মানটা কি মোর দ্যান হয়, মানে 1 হলে তো ভাই মানে ফ্রি মিডিয়াম কোনো অসুবিধা নেই, কিন্তু অলওয়েজ তুমি যদি কোনো মিডিয়াম কনসিডার করো তখন কিন্তু মিউ এর মানটা মোর দ্যান 1 হয়। দেখো তুমি এখানে দেখতে পাও, তুমি কাচের ক্ষেত্রে কত 1.5, জলের ক্ষেত্রে কত 1.33, মানে মোর দ্যান 1 হচ্ছে। তাহলে কি তুমি যদি মানে লাইটের স্পিডকে যদি 1 থেকে বেশি কিছু যদি গুণ করো তাহলে কি তার ভ্যালুসিটা বেশি হয়ে যাবে না, মানে মিডিয়ামে তুমি যাচ্ছ কিন্তু লাইটের স্পিড বেশি, দ্যাট ইজ নট পসিবল, তাই না? তার জন্য সি বাই ভি লেখা হয়ে থাকে। আচ্ছা, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, এবার যদি আমি প্রথমে গ্লাসের কথা যদি বলি, সো নাও মিউ জি লিখবো আমি, দ্যাট ইজ ইকুয়াল টু ফ্রি স্পেসে লাইটের স্পিড একই থাকবে ডিভাইডেড বাই ভিজি, তাই তো? ভ্যালুগুলো পরে পুট করছি, কোনো অসুবিধা নেই। আর যদি জলের ক্ষেত্রে লিখে আমি ডাব্লু ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ভি ডাব্লু, এটাকে 1 নম্বর দাও, এটাকে তুমি 2 নম্বর দাও, রেশিও করে দাও বা এখান থেকে তুমি যা খুশি করো, কোনো অসুবিধা নেই, কারণ সিসি কেটে যাবে। তাহলে রেশিও করে দিই আমি মিউ জি ডিভাইডেড বাই মিউ ডাব্লু, দ্যাট ইজ ইকুয়াল টু সি বাই ভিজি ডিভাইডেড বাই সি বাই ভি ডাব্লু। তাহলে সি সি এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই সি সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, আলটিমেট কী পড়ে থাকছে বলো তো? এটা একটা লাইন লিখি, মিউ জি ডিভাইডেড বাই মিউ ডাব্লু দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে এটা দেখো মানে ভি ডাব্লু উপরে যাবে আর এখানে ভিজিটা নিচে চলে আসবে। ওকে, তোমাকে কী বের করতে বলো তো? ভি ডাব্লু বের করতে হবে। তাহলে ভি ডাব্লু ইকুয়াল তুমি লিখবে, কী লিখবে বলো? তাহলে এটাকে লিখবে তুমি ভিজি ইন্টু মিউ জি ডিভাইডেড বাই মিউ ডাব্লু। এটা বোঝাতে পারলাম। এবার ভিজি তোমাকে বলে দিয়েছে কত, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, লিখলাম না, তাই তো? ভিজি বলে দিয়েছে, হ্যাঁ, আর মিউজি বলে দিয়েছে আর মিউ ডাব্লু বলে দিয়েছে। মিউজি কত দেখো 1.5 আর মিউ ডাব্লু তোমার 1.33। ওকে, এটাকে তোমরা ক্যালকুলেশন করো, তোমার আনসার চলে আসবে। একদম ইজি কোয়েশ্চেন না, বুঝতে হবে। 2 × 1.5 ডিভাইডেড বাই 1.33, তাহলে 2.25, তাহলে একটু বেশি, মানে কাছের থেকে একটু বেশি, এত মিটার পার সেকেন্ড। তাই হওয়া দরকার, কারণ কাচের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা জলের থেকে বেশি, তাহলে কি কাচের মধ্য দিয়ে লাইটের স্পিডটা একটু কম হওয়া দরকার, জলের মধ্যে দিয়ে লাইটের স্পিড যা হবে তার থেকে একটু মানে কাচের মধ্য দিয়ে কম হওয়া দরকার, তাই না? তাই হচ্ছে। এটা ক্লিয়ার হলো? তাহলে এটা তোমার আনসার। তাহলে এইভাবে তোমাকে বুঝে বুঝে করতে হবে। এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই, ধরে নাও এটা একদম ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কোশ্চেন একটা আসবে। আমি হয়তো একটুখানি স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন রেখেছি, যেরকম দুটো দিয়ে দিয়েছি, তোমাদের হয়তো এরকম বলবে, কেমন কোশ্চেন তাও বলে দিচ্ছি আমি। কোশ্চেন হয়তো এরকম বলবে, একদম ইজি কোশ্চেন বলবে যে জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33, তাহলে জলের মধ্যে আলোর গতিবেগ কত? ভাই তুমি ডেফিনেশন জানো, মিউ ইকুয়াল টু সি বাই ভি, তুমি এখান থেকে ভি ইকুয়াল টু লিখবে কত, সি বাই মিউ। সি এর মান তুমি জানো 1/3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মিউ এর মান তুমি লিখবে 1.33, বেরিয়ে চলে আসবে। বা বলে দিলে এটা 1.5 বের করতে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আরেকটা হয় ল্যামডা দিয়ে আসে, কারণ একটা জিনিস মাথায় রাখবে তোমরা, হয়তো তোমাদের কোশ্চেনটা দেবে না, তোমার জল হোক, কাঁচ হোক, বায়ু হোক, ফ্রিকোয়েন্সিটা, লাইটের ফ্রিকোয়েন্সিটা সব মিডিয়ামেই সেম থাকবে। আর ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি, ওয়েভলেন্থ, এদের মধ্যে একটা রিলেশন রয়েছে যে সি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা, সি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা, মানে সি এখানে আমি যদি মিডিয়াম চেঞ্জ করি তাহলে ভি লিখবো, তাহলে ভি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা। বুঝতে পারলে? ধরো আমি যদি গ্লাসের ক্ষেত্রে যদি বলি তাহলে ভিজি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা জি লিখবো আমি, আর ভি ডাব্লু যদি লিখি আমি নিউ ইন্টু ল্যামডা ডাব্লু লিখবো। বুঝতে পারলে কথাটা? সি তো ভাই ফ্রি মিডিয়ামের ক্ষেত্রে, তাহলে নিউ মানে ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখান থেকে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে মিউটা বলে দিয়েছে, ঠিক আছে, তোমাকে ল্যামডা বের করতে বললো, বের করতে পারবে এখান থেকে, জাস্ট পুট করে দেবে এখানে, আর কিচ্ছু না, জাস্ট এখানে পুট করে দিলেই তোমার হয়ে যাবে। বুঝতে পারলে? যাক, এটা দেবে না, চাপ নেই, এটা আমি জাস্ট কথা বললাম, এটা এইচএসের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, এটা আমি বলছি না, জাস্ট যেটা তোমাদের জানা দরকার সেটা তোমাকে আমি বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এখান থেকে তুমি নিজে নিজে প্রশ্ন বানিয়ে নিজেই করতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমাকে ভেলোসিটি বলে দিলে তোমাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে পারো তুমি, কারণ ধরো তোমাকে ভি ইকুয়াল টু বলে দিল 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে মিউ কত বের করে দেখাও? তুমি ভাই ডেফিনেশন জানো, মিউ ইকুয়াল টু সি বাই ভি।
পুট করে দাও, চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে উত্তর লেন্স, ওই লেন্সে চলে এসছে আমি। উত্তর লেন্স থেকে একটি বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার। তাহলে বস্তুর দূরত্ব বলে দিয়েছে 20 সেন্টিমিটার। বলছে লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। দেখো, তাহলে লেন্স মানে উত্তর লেন্স বলেছে, তাহলে এরকম হবে। তোমরা নিশ্চয়ই এগুলো জানো। এটা এল, এটাকে এল প্রাইম করে দিলাম। এইটা সাপোজ অপটিক্যাল সেন্টার, আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কাকে বলে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আলোক কেন্দ্র কাকে বলে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বস্তু কত রয়েছে 20 সেন্টিমিটার। তাহলে এখানে তোমরা একটা বস্তু রেখেছো তুমি, পি কিউ। বস্তুটাকে মানে বস্তু আগেরটা যেরকম আমরা দর্পণের ক্ষেত্রে কি দেখলাম, পোল বা মেরু থেকে আমরা বস্তু দূরত্ব হোক, ফোকাস দূরত্ব হোক, ইমেজ ডিস্টেন্স হোক, কোথা থেকে মাপি, পোল থেকে মাপি। বাট এইখানটা কিন্তু আমরা আলোক কেন্দ্র থেকে মাপবো, মানে এইখান থেকেও নয়, এখান থেকেও নয়। অপটিক্যাল সেন্টার মানে মিডিলটা, এইখান থেকে মাপবে তুমি, এটা মাথায় রাখবে। তাহলে এখান থেকে এইটুকুনি তোমাকে বলে দিয়েছে। অপটিক্যাল সেন্টার থেকে অবজেক্টের যে ডিস্টেন্স, সেটা ইউ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। আমি এখানে চিহ্নের নিয়ম এখনই বলছি না, পরে বলবো, চাপ নেই। নেক্সট কি বলছে, লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। মানে ফোকাসটা এখানে রয়েছে, তাহলে এটা তোমার ফোকাস এফ 15 সেন্টিমিটার। ওকে, এফটার ভ্যালু কত, 15 সেন্টিমিটার। প্রতিবিম্বের অবস্থান, মানে প্রতিবিম্বের অবস্থান একদম ইজি কোয়েশ্চেন ভাই, মানে ভিটা তোমাকে বের করতে হবে। তাহলে তোমরা কি জানো, লেন্সের সমীকরণ জানো তোমরা, কি বলে নাকি 1/v, এখানে মাইনাস হয়, লেন্সের ক্ষেত্রে কি হয়, মাইনাস হয়। দর্পণের ক্ষেত্রে যেরকম সূত্র পড়েছিল 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, বাট লেন্সের ক্ষেত্রে মাইনাস হয়, 1/v মাইনাস 1/u দ্যাট ইজ ইকুয়াল টু 1/f। এইখানে চিহ্নের নিয়ম তুমি অ্যাপ্লাই করো। তাহলে অপটিক্যাল সেন্টার থেকে বাঁ দিকে মেজার করলে পরে নেগেটিভ, ডান দিকে মেজার করলে পজিটিভ, তাই নয় কি? আচ্ছা, এখানে ইমেজটা কোথায় উৎপন্ন হবে একটু ছবি এঁকে দেখিয়ে দিই আমি। তাহলে প্রথম কথা, ধরো এখানে তোমার বক্রতা কেন্দ্র রয়েছে। প্রথমে তুমি কী করবে, একটা সমান্তরাল রশ্মি পাঠাবে, একই রকম নিয়ম। সমান্তরাল রশ্মি পাঠালে সেটা কী হয় বলো তো, মানে এইখানে তোমার আরেকটা ফোকাস রয়েছে, কারণ লেন্সে দেখো, লেন্সের ক্ষেত্রে কি দুটো বক্রতা কেন্দ্র রয়েছে। তাহলে এই বক্রতা কেন্দ্রের জন্য এই ফোকাস, এই বক্রতা মানে এই কার্ভটার জন্য, আর এই কার্ভটার জন্য এইটা তোমার ফোকাস, এটা তোমার বক্রতা। ক্লিয়ার হয়েছে? এই জিনিসগুলো তোমাকে একটু বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইবার কি হচ্ছে দেখো, যেহেতু এইদিকে অবজেক্ট রেখে হচ্ছে, তাহলে তোমার যে ফোকাস, মেন ফোকাস, সেটা তোমার এইটা হবে। আর অবজেক্ট বক্রতা কেন্দ্রে তোমার এটা হবে, ঠিক আছে। আর গৌণ ফোকাসটার কথা আমি বলছি না, এটাকে আমার মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস বলে থাকি, ঠিক আছে। গৌণ ফোকাস মানে এই প্লেনটা, মানে এই ফোকাস বরাবর তুমি একটা প্লেন কল্পনা করো, সেই প্লেনের যে কোনো জায়গাতে যদি ইমেজ উৎপন্ন করে সেটা তোমার গৌণ ফোকাস, মানে যে কোনো, মানে প্লেনের যে কোনো পয়েন্টে তোমার গৌণ ফোকাস। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে কী হয়, প্রথম কথা, যদি সমান্তরাল পাঠানো হয় তাহলে ফোকাস দিয়ে পাস করবে, রাইট, ফোকাস দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে পাস করে গেল। আরেকটা তুমি কি করবে, আরেকটা তুমি করো, ইয়ে দিয়ে পাঠিয়ে দাও, এটাকে নাম কি বলে, বক্রতা কেন্দ্র দিয়ে। হ্যাঁ, বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাও। অথবা তুমি এরকম করতে পারো, হ্যাঁ, বক্রতা কেন্দ্রে পাঠিয়ে দিও, অসুবিধা নেই। এটা একটুখানি হবে, এই দেখো। তাহলে মিলিত কোথায় হয়েছে দেখো, এইখানটায় মিলিত হয়েছে, বুঝতে পারলে? এইখানটায় মিলিত হয়েছে। বক্রতা কেন্দ্রে পাঠালে ঠিক আছে, বক্রতা কেন্দ্রে পাঠালো, এই গেল, চলে গেল, রাইট, ঠিকই আছে। তাহলে এইখানে তোমার ইমেজটা উৎপন্ন করছে, ক্লিয়ার হয়েছে? এইখানে তোমার ইমেজটা উৎপন্ন করছে। এবার ইমেজটার আমরা অবস্থান এবং প্রকৃতি এগুলো সব ক্যালকুলেট করে নিই। তাহলে দেখো, ইমেজটা কিন্তু তোমার উৎপন্ন হচ্ছে কোথায়, ডান দিকে, অপটিক্যাল সেন্টারের ডান দিকে তোমার কিন্তু ইমেজ উৎপন্ন হচ্ছে। তাহলে ইমেজটার ডিস্টেন্সটা পজিটিভ হবে। তাহলে তুমি এরকম লিখতে পারো যে ভাই ইউটা তোমার কি বাঁদিকে রয়েছে, তাহলে -20 সেন্টিমিটার। ভিটা তোমার বের করবে তুমি, সেটা দেখা যাবে। আর এফটা তোমার কোথায় রয়েছে দেখো, এফটা কিন্তু ডান দিকে, এফটা তোমার ডান দিকে থাকবে, তাহলে কি এটা পজিটিভ হবে, এটা পজিটিভ। কত বলেছে এফটা, কিছু বলেছে?
15 সেন্টিমিটার। এফটা ডিরেক্ট এফটাই বলে দিয়েছে 15 সেন্টিমিটার। তাহলে এখান থেকে তুমি ভি ক্যালকুলেট করতে পারো তুমি, তাহলে এখানে পুট করে নাও। সুতরাং তুমি বলবে যে 1/ভি মাইনাস 1/ইউ, ইউটা কত দেখো -20 ইকুয়াল টু 1/এফ, এফ কত দেখো 15। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে তুমি বলবে যে 1/ভি ইকুয়াল টু, তাহলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে বাদ দিয়ে গেলে আবার মাইনাস হবে, তাহলে 1/15 মাইনাস 1/20। তাহলে এটাকে যদি আমরা করি 20, 15, 5 দিয়ে 4 5 20, 3 5 15, 4 5 20, 3 60 হবে এখানে। তাহলে 15 4 মাইনাস 20 3 হবে, তাহলে 1/60, সরি 1/ভি ইকুয়াল টু, রাইট, 1/ভি ইকুয়াল টু 1/60 হবে। ভি ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি আমরা 60, পজিটিভ এস সাইনটা, তাহলে 60 সেন্টিমিটার। তাহলে ইমেজটা কত উৎপন্ন হবে দেখো 60 সেন্টিমিটার দূরত্বে কিন্তু ইমেজটা উৎপন্ন হবে। হ্যাঁ, এইখানটা আমার একটা মিস্টেক হচ্ছে কিছু, কারণ এখানে দেখো বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে যদি থাকে তাহলে পরে উৎপন্ন হওয়া দরকার বক্রতা কেন্দ্র আর ইনফিনিটির মাঝে, বক্রতা কেন্দ্র আর ইনফিনিটি। হ্যাঁ, সূত্র ম্যাথমেটিক্যাল তাই এসছে, বক্রতা কেন্দ্র আর ইনফিনিটির মাঝে। আমি ছবিটা আমি আবার আঁকছি, চাপ নেই। তাহলে এবারে আমাদের যে আনসার হচ্ছে, তাহলে কি দেখো যে ভিটা কিন্তু 60 সেন্টিমিটার হচ্ছে, ঠিক আছে, কারণ বক্রতা কেন্দ্র এখানে কত 15 30, তাহলে আর ভি এর মানে দেখো 60 হচ্ছে, তার মানে কি বক্রতা কেন্দ্র আর ইনফিনিটির মাঝে তোমার ইমেজটা উৎপন্ন হয়েছে। ক্লিয়ার হয়েছে? বক্রতা কেন্দ্র আর ইসের মাঝে তোমার ইমেজটা, ইনফিনিটির মাঝে তোমার ইমেজটা উৎপন্ন হয়েছে। ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, এবার দেখো এর প্রকৃতিটা কেমন, মানে প্রকৃতি বলতে নেচার, মানে নেচার বলতে ধরো তোমার ওর মানে সৎ নাকি অসৎ, ঠিক আছে, সমশিষ্য নাকি অবশিষ্য, সেসব জিনিস আমাদেরকে এখানে বলতে হবে। বুঝতে পারলে? তো দেখো, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, এখান থেকে তুমি যেন একটা জিনিস বলতে পারো, সেটা হচ্ছে তোমার যেরকম ধরো তুমি বিবর্ধন তুমি এখান থেকে ক্যালকুলেট করতে পারো। ম্যাথামেটিক্যালি আগে বলে নিই তাহলে বেশি সুবিধা হবে। বিবর্ধন মানে কি, আমরা জানি I/O হয় বা V/U হয়, তাই তো? ঠিক, কারেক্ট। তাহলে এখান থেকে এম ইকুয়ালটা তুমি বলবে যে ভি এর মানও জানি, ইউ এর মানও জানি, তাহলে ভি কত ভাই 60, ইউ কত ভাই, ইউ কত পেলাম 20। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এম ইকুয়াল টু 3, 3, তাহলে এম এর মান 3, বেশি এম এর মান, তার মানে কি বিবর্ধন হয়েছে 3 গুণ বিবর্ধিত হবে। এম এর মানটা কি 3 গুণ বিবর্ধিত হবে। আমি যদি এবার এখানে সাইনটা কাজে লাগাই, দেখো ভালো করে সব কিছু বুঝে নাও, এখানে সিগনেচার মানে সরি কী বলে এটাকে, চিহ্নের নিয়মটা তুমি কাজে লাগাও। তাহলে ভিটা তো পজিটিভ রাখো, ইউটা দেখো নেগেটিভ, তাহলে ইউটাকে নেগেটিভ দাও, তাহলে সাইনটা কি আসছে মাইনাস সাইন আসার অর্থ কি, মাইনাস সাইন আসার অর্থ হচ্ছে তোমার ইমেজটা কিন্তু মানে অবজেক্টটা যেদিকে রয়েছে ইমেজটার ঠিক তার অপোজিট দিক হবে। আমার ছবিটা ভুল হয়েছে, ঠিক আছে, আমি এঁকে দিচ্ছি, চাপ নেই। তাহলে ইমেজটা কোথায় উৎপন্ন হবে, ইমেজটা কিন্তু অবশিষ্য হবে। তাহলে সেখান থেকে বুঝতে পারছি আমার ইমেজটা অবশিষ্য। তাহলে এখান থেকে দুটো জিনিস বুঝতে পারছি আমরা, দেখো এক বিবর্ধিত হবে, আর নেগেটিভ সাইন থেকে অবশিষ্য হবে, এবং যেহেতু এই দিক উৎপন্ন হচ্ছে আমি যদি পর্দা রাখি পর্দায় ফেলতে পারবো, তাই কি সৎ প্রতিবিম্ব হবে, সৎ বিম্ব বলতে পারো তুমি। তাহলে এই তিনটে তুমি, এটা তোমার নেচার, এটা তোমার নেচার বা প্রকৃতি, তোমার নেচার বা প্রকৃতি। জিনিসটা ক্লিয়ার হয়েছে? দেখো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, এবার আমি জিনিসটাকে দেখাচ্ছি কি করে জিনিসটা হয়, ঠিক আছে। ছবিটা আমি এঁকে দেখাচ্ছি, এই ছবিটা একটুখানি মিস্টেক হয়েছে আমার, ছবিটা আমি এখানে এঁকে দেখাচ্ছি। এই আমাদের লেন্স, রাইট, এইটা আমাদের অক্ষ দিলাম, এই দিলাম, এটা আমাদের অপটিক্যাল সেন্টার, আমাদের অপটিক্যাল সেন্টার। ধরো অবজেক্টটা সাপোজ এটা তোমার ফোকাস, তোমার বক্রতা কেন্দ্র। ক্লিয়ার হয়েছে? একটা তুমি সমান্তরাল দিয়ে দিলে, ফাইন, সেটা কি ফোকাস দিয়ে পাস করবে, ডিং 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 ডিচ ক্যাও, ফোকাস দিয়ে পাস করে চলে গেল। আরেকটা তুমি কি করো, একদম সিম্পল, এই বক্রতা বাদ দাও,
তুমি অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করো, অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করলে কি অপটিক্যাল সেন্টার দিয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে এইভাবে বেরিয়ে চলে যাবে। অপটিক্যাল সেন্টার দিয়ে বেরিয়ে চলে গেল, দেখো এই আসলো, এই ডিং 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 গাও, এভাবে বেরিয়ে চলে গেল অপটিক্যাল সেন্টার দিয়ে। তাহলে কোথায় মিলিত হলো? মিলিত দেখো এইখানটায় হয়েছে, তাহলে এটা কোথায়? এই দিকটা, তাই না? তাহলে এইটা ছিল তোমার অবজেক্ট, এইটা তোমার এখন কি ইমেজ। দিস ইজ ইউর অবজেক্ট, দিস ইজ ইউর ইমেজ। এবার দেখো ছবি দেখে তুমি বুঝতে পারবে অবজেক্টের হাইট আর ইমেজটার হাইটটা দেখো, মানে দৈর্ঘ্যটা দেখো বড় না, তাহলে বিবর্ধিত। অবজেক্টে যেদিকে রয়েছে ইমেজটা দিকটা অপোজিট দিকে, তাহলে কি অবশিষ্য। এখান দিয়ে পর্দা রাখো, পর্দায় পড়বে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এটা কি ম্যাথামেটিক্যালি দেখে বললাম, হ্যাঁ। এই যে এমটার সাইনটা কিন্তু আমরা নিয়েছি, আমরা এমটা কি নেগেটিভ সাইন, নেগেটিভ সাইন থেকে বুঝতে পারছি সেটা কি অবশিষ্য। ক্লিয়ার হয়েছে? আর বিবর্ধিত 3 গুণ ভাই, বেশি অনেকটাই বেশি, তাহলে বিবর্ধিত। বুঝতে পারলে? তাহলে এইভাবে তোমাকে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে প্রকৃতি বললে তোমাকে এই 3টে জিনিস কিন্তু বলতে অবশ্যই হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট এবং এটা লাস্ট কোশ্চেন, বাট এই কোশ্চেনগুলো যদি তুমি করো আর কিচ্ছু করতে হবে না। আশা করি এতক্ষণ বুঝে গেছো কত কনসেপ্টের মধ্যে আমরা বলে দিলাম, তাই না? নেক্সট দেখো, একটুখানি হয়তো সময় লাগছে, একটুখানি ধৈর্য ধরে দেখো ভাই, আর কিচ্ছু, আর কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না, হ্যাঁ। যে একটি উত্তর লেন্স বস্তুর 10 গুণ বিবর্ধিত, 10 গুণ মানে এম এর মান তোমাকে বলে দিয়েছে 10, এম ইকুয়াল টু 10 তোমাকে বলে দিয়েছে, সদ্বিম্ব সৃষ্টি করে। ফাইন। বলছে ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, এফ বলে দিয়েছে, বস্তু দূরত্ব তোমাকে বের করতে হবে। তাহলে এম তোমাকে বলে দিয়েছে, ফোকাস দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে, তোমাকে ইউ বের করতে হবে, ঠিক আছে? এম মানে কি সেটা একটু আগে দেখে নিই। আমরা জানি আই বাই ও অথবা ভি বাই ইউ, ওকে, আই বাই ও অথবা ভি বাই ইউ। তাহলে এখান থেকে তুমি বলবে যে 10 ইকুয়াল টু বাই ভি বাই ইউ, তাহলে ভি ইকুয়াল টু তুমি বলবে 10 ইন্টু ইউ, 10 গুণ বিবর্ধিত। খুব ইন্টারেস্টিং, ওকে। তাহলে ফোকাস দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে, তুমি এখান থেকে কি পেয়ে গেলে দেখো, ভি পেয়ে গেলে। তাহলে তুমি কি করতে পারো, এবার তুমি লেন্সের সূত্র কাজে লাগাও, এটা লেন্সের সূত্র, কারণ উত্তর লেন্স এটা দেখো, লেন্সের সমীকরণ তুমি এখানে লিখবে, এটা কি বলো 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। এবার তুমি কি করবে, চিহ্নের নিয়ম তুমি কাজে লাগাবে, ওকে। তাহলে ভিটা দেখো ভালো করে বোঝো, ভিটা কী হয় বলো তো, ভি মানে ইমেজটা কিন্তু বলেছে সদ্বিম্ব, এইটা ইম্পর্টেন্ট কথাটা। এই সদ্বিম্ব গঠিত, সদ্বিম্ব কীভাবে গঠিত হবে? সদ্বিম্ব পর্দায় ফেলে গঠিত হবে। ধরো এটা যদি উত্তর লেন্স যদি হয়, এখানে যদি অবজেক্ট রাখি, তাহলে ধরো এইখানে তোমার ইমেজ উৎপন্ন হয়, রাইট? এখানে যদি পর্দা রাখো, পর্দায় ফেলা যাবে। তো মানে কি ইমেজটা দেখো অপটিক্যাল সেন্টারের ডান দিকে রয়েছে, তাহলে পজিটিভ হবে। সৎ থেকে বুঝতে পারছি আমরা, তাহলে বিটা কী হবে, পজিটিভ হবে। ইউটা কী হবে দেখে নাও, ইউটা দেখো বাদিকে রয়েছে, তাহলে নেগেটিভ হবে। ইউটা কি তোমার নেগেটিভ হবে, কারণ ইউটা আমরা বেসিক্যালি ক্যালকুলেট করব, নেগেটিভ অটোমেটিক চলে আসবে। বুঝতে পারলে? আচ্ছা, এফটা দেখো ডান দিকে রয়েছে, পজিটিভ হবে, তাহলে এফটাকে তুমি লিখবে পজিটিভ। কত আছে বলো, 20 সেন্টিমিটার। ফাইন, 20 সেন্টিমিটার। এবার সব পুট করে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে। জিনিসটা কি বোঝাতে পারছি? তাহলে সুতরাং তুমি বলবে যে 1 বাই ভি 10 ইউ মাইনাস 1 বাই ইউ, ইউটা থাকলো, ইউটা অটোমেটিক আসবে 1 বাই 20, ওকে। তাহলে এখান থেকে তুমি কি করে দেখো, এটা লসাগু করে দাও, 10 ইউ বা 1 বাই ইউ তুমি কমন নিতে পারো, একই গল্প, মাইনাস ইউ কেটে এখানে কত হবে, 10 হবে, মাইনাস 1 বাই 20। তাহলে এটা কাটাকাটি করলে পরে এখানে, তাহলে এখানে এরকম লিখতে পারো, তাহলে এখানে কত, -9 ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু 1 বাই 2, কারণ 20 রয়েছে, এখানে 10 রয়েছে, 0 0 কেটে যাবে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ দেখো ইকুয়াল টু -18 সেন্টিমিটার।
ইউ ইকুয়াল টু মাইনাস 18 সেন্টিমিটার। কোথায় গেল এটা? তাহলে অবজেক্টটা মানে এখানে অবজেক্ট ডিস্টেন্স আমাকে বের করতে বলেছিল, তাহলে অবজেক্টটা কোথায় রয়েছে বলো তো? 18 সেন্টিমিটারে রয়েছে। মাইনাসটা কি রিপ্রেজেন্ট করছে আবার বলো? মাইনাসটা বোঝাচ্ছে অপটিক্যাল সেন্টার থেকে বাঁ দিকে রয়েছে অবজেক্টটা, অপটিক্যাল সেন্টার থেকে বাঁ দিকে রয়েছে অবজেক্ট। এই প্রবলেমগুলো করে যাও ভাই, আর কিচ্ছু করতে হবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আর কিচ্ছু করতে হবে না, কারণ এর মধ্যে আমি সমস্ত বেসিক কনসেপ্টগুলো বুঝিয়ে দিয়েছি, কোন কোন কনসেপ্ট থেকে প্রবলেম আছে সেগুলোও বলে দিলাম। ক্লিয়ার হয়েছে? একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন আমি রেখেছি ঠিকই, বাট এই কোয়েশ্চেনগুলো থেকে সমস্ত কোয়েশ্চেন সলভ হয়ে গেল। 7টা কোয়েশ্চেন থেকে তোমার ক্লাস 10-এর লাইট চ্যাপ্টার সমস্ত প্রবলেম তুমি করতে পারবে, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তুমি চেষ্টা করো, তুমি বাড়িতে বসে যে কোনো প্রবলেম তুমি নাও, তুমি ইজিলি করতে পারো। শুধুমাত্র এই ভিডিওটা ভালো করে দেখো তুমি, তাহলে তুমি করতে পারবে। ঠিক আছে? ওকে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভাই, সাবস্ক্রাইব করো। আর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।